আসলাম। বয়স কত? বয়স 33 হবে। 33 বছর বয়স। ঠিক আছে, শুরু করুন আপনি যেখান থেকে আপনি বলতে চান। আপনার শৈশব থেকে আমরা জানতে চাইবো ধারাবাহিকভাবে। এইখানে আমার একটা ট্র্যাজেডি আছে। ছোটবেলা আমার যখন জন্ম হয়েছে, আমার জন্মের 5 দিনের মাথায় আমার খালামণি মারা গেছে আমার জন্যই। আপনার জন্য? জি, এটা হয়েছে আমার আম্মু যখন আগের দিন রাত্রে পেইন হয়েছে। জি। তো সারা রাত এভাবে থাকা অবস্থা আমাদের নানুদের বাসায়। পরে ময়মনসিংহ মেডিকেলে আস্তে আস্তে আপনার 11টার দিকে আনা হয়েছে। জি। যেখানে 5-7 মিনিটের জায়গা আর কি, এখানে 1 ঘন্টা সময় লাগছে ফেরিতে আসতে আর কি। ওকে। তো আনার পরে এখানে এমন একটা অবস্থা, এমন একটা সিচুয়েশন হয়েছে, আমার আব্বু আসে নাই। আব্বু না আসাতে আমার নানু আসছে আমার মামুনির সাথে। তারপর এখানে আব্বুর একটা সাইন লাগে বা আব্বুর এখানে দায়িত্ব আছে, এটা কোনোটাই আব্বু আইসা মানে পালন করতে চাইলো না বা আসলো না, হয়তো টাকা পয়সার সমস্যা এই জন্য। আপনার মার ক্ষেত্রে এরকম ঘটনা, মানে আপনি কি প্রথম সন্তান? জি। আচ্ছা, বাবা কি করতো? আব্বু তখন কিছুই করতো না। এটা হয়েছে কি, আমার আব্বু একটু বাজে নেশা ছিল। এমনি হলো সব ঠিক আছে, খুবই ভালো মানুষ সবার কাছে, কিন্তু একটা নেশা ছিল, এটা জুয়া খেলতো। ওকে ওকে, ঠিক আছে। একেবারে শেষ আমরা, এমন অবস্থা। তারপর এই অবস্থায় আমার এইখানে আমার মামুর কাছে আসলো না। তো আমার নানু আসলো। আমার নানুর 2 কানে 2টা হীরা দিয়েছিল, একটা বিক্রি করে তখন এখানে টোটাল মানে কস্টিং হাসপাতালের খরচটা আর কি পড়ছে। তো এখানে আমার জন্মের সময় দেখেন, আমি এখন এত বড় এত এই অবস্থায় আমার বেশি থাকার কথা না। প্রথমে আমার যখন ডাক্তারে বলছে অনেক টাকার ব্যাপার বলছে, তখন সাথে ছিল আর কি টাকাটা। আচ্ছা। নানু এমনিতে আসছিল। তো যখন ডাক্তার বলতেছে যে সিজার করলে এত টাকা খরচ হবে, জি, এত টাকা আমার কাছে নাই, তাহলে নরমাল ডেলিভারি। আবার নানুই বলতেছে যেভাবে হোক নর্মাল করতে হবে। আচ্ছা। তারপর ডাক্তার বলতেছে এটা নর্মাল সম্ভব না। ওহো। পরে নানু বলতেছে আমি আমার মেয়েকে চাই, যেহেতু বাচ্চা বা ওর স্বামী আসতেছে না, ওর খোঁজ খবর নিতেছে না, খরচ বিষয়ে কোনো চিন্তা করতেছে না, মানে আসতেছে না টোটালি, সেহেতু আমি আমার মেয়েকে চাই। মেয়ে হয়ে থাকলে ছেলে হোক আর মেয়ে হোক সন্তান হবেই, এরকম ভাবে নানু আর কি বললো। এটা পরে আর কি আমি শুনতে পারলাম ওনাদের কাছ থেকেই। তো এই অবস্থা ডাক্তার পরে দেখলো যে না, এটাই করতে হয়, এখানে টাকা এখন নাই, যেহেতু এটাই করতে হয়, মানে এটাই সাইন করছে আর কি পেপারসে, এটাতেই। পরে ডাক্তাররা চেষ্টা করে কিন্তু আবার নর্মালি আমাকে মানে স্বাভাবিক হয়েছি। যাই হোক, আপনি শেষ পর্যন্ত নর্মালি হয়েছে হয়েছে আর কি। হ্যাঁ। হওয়ার পরে আমাদের সবার যারা আত্মীয় স্বজন আছে, আমি নানুদের মাঝে, নানুদের এবং খালামণিদের মাঝে, মামাদের মাঝেও আমি সবার বড়, মানে নাতিনের ভিতরে কি, নানুদের নাতিন ছেলেদের ভিতরে। তো আবার মেয়েদের ভিতরে আমার যে খালামণি আমার জন্য মারা গেছে, ওর একটা বাচ্চা 1.5 মাসের রাইখা মারা গেছে, আমার 1.5 মাসের বড়। তখন সবার আত্মীয় স্বজন যখন জানা হইলো, তখন সবাই আসলো হাসপাতালে একবার করে দেখার জন্য। দেখে আসলো সবাই, দেখে দেখে চলে গেল। খালামণি মার সাথে থেকে গেল। মা এখানে মনে 2 দিন ছিল। 2 দিন থাকার পর মার সাথে একবার নানু বাড়ি চলে গেছে। নানু বাড়ি চলে যাওয়াতে আপনার যেদিন এই যে আপনার যে গ্রামের ভাষায় বলে হাট্টারা বলে, জি, এই অনুষ্ঠানটা যেদিন করবো এর আগের দিন আমার খালামণি চলে আসছে যে খালুকে নিয়ে পরে আসবো আর কি অনুষ্ঠানে। আচ্ছা। তো অনুষ্ঠানের কাজ মোটামুটি রাত্রে থেকে শুরু হয়েছে, সকালে কাজটা মোটামুটি ফাইনাল হবে। তো এই পর্যায়ে রাত্রে যখন আমার খালুরা অনেক প্রতাপশালী, ওনারা করলো কি রাত্রে আরেকটা বিয়ে করে খালু নিয়ে আসলো ওকে বাসায়। তখন আমার খালামণি তো শুয়ে রয়েছে, আমার খালামণি যে ঘরে শুয়ে রয়েছে এই ঘরটা বিল্ডিং ঘর, এটা আমার মানে খালামণির শ্বশুর দিয়েছিল খালামণির নামে লিখা। আচ্ছা। তো এই ঘরে নিয়ে আয়সা ঢুকতেছে এই মেয়েকে নিয়ে। তো খালামণি বলতেছে কি ব্যাপার এই মেয়েকে, আমার খালামণিকে অশ্লীল ভাষা নোংরা কথায় যে তুই এখান থেকে বের হ, তোকে আর প্রয়োজন নাই, তুই আমাকে বইলা না বইলা চলে গেছস, এমন এমন অবস্থা। মানে আপনার এখানে আসছিল তাই তো? আমার এখানে আসছে। পরে বলতেছে এই ঘরে আমার শ্বশুরে আমাকে লিখে দিয়ে গেছে, এই ঘরে কোনো খারাপ মেয়ে নিয়ে ঢুকানো যাবে না, আমি এটা বিয়ে করে আনছি, বৈধ আমার ওয়াইফ, তুই আমার ওয়াইফ না, আজকে থেকে তুই বাদ। এরকম নানান বকাঝকা করে দরজার সাইডে ক্যাপারের সাইডে মোটা রড ছিল, রড দিয়ে বাইরেছে, হাত দিয়ে ফেরাইছে, হাতের এই দিক দিয়ে এদিকে চিরা গেছে, যতটুকু পার্সেল কি চিরা গেছে। মানে এগুলো আপনি শুনেছেন পরবর্তীতে, কারণ আপনি তখন অনেক ছোট। হ্যাঁ হ্যাঁ, ওনাকে মানে রড দিয়ে বাড়িতে লাস্টে লাথি দিল বুকে লাথি খাওয়াতে মারা গেছে। তখন এই অবস্থা দেখে কিছু মানুষ তো বাইরে থেকেও আসছে, এই মারামারি শুই না, দরজা আবার লাগাই দিয়েছিল। পরে যখন আসছে আয়সা পরে ওনাকে হাসপাতালে মৃত ঘোষণা করছে, এবং এটা খবর হয়েছে সকালে। তো এক ট্রাক ড্রাইভার আমাদের নানাকে চিনে বা মামাদেরকেও চিনে, যার বলে এই ট্রাক ড্রাইভার দিতে আসার সময় এই হই হুল্লা শুনতেছে, নিজেরা আলোচনা করতেছে। আর এক ট্রাক ড্রাইভার বলতেছে যে এরকম তালে এসপির বউ এবার তালে এসপি মারা লেছে। এসপি ছিল না ওনার, মানে এত পাওয়ার, এই জন্য এসপি বলতো সবাই, এসপি নামে পরিচিত। মানে উনি খুব প্রভাবশালী ছিল বলে এসপি নামে সবাই বলতো নাকি? আচ্ছা, আসল নাম হইলো তালেব। ওকে। যখন এই ট্রাক ড্রাইভার শুনলো, শুনে তো বললো হ্যাঁ সুলতান ব্যাপারী তো অমুকের মেয়ে, তাহলে
চালু করে আসছে, আইসারা বলছে, তখন আমাকে নিয়ে এদিকে মানে এই যে হাইটটা যেটা বলে আর কি, এটার প্রসেস চলতেছে। আমার আম্মু বললো আমার মামার যে কোটাটা, এই কোটাতে আমার শুয়ে রেখা ওই টুকটাক কাজ আম্মু করতেছে। তা আমি যে এখানে শুয়ে আছি, যখন এই ঘটনা শুনলো, শোনার পরে আমি আছি কি নাই কারো কোনো মানে হুঁশ নাই। হুঁশ নাই, মানে জ্ঞান নাই, সবাই এক চিল্লি এক দৌড়, বাসার গেট তালা মাইয়া। আমি যে রয়েছি বাসা, এটা কিন্তু কারো খবর নাই। একবার মৃত্যু রাতে কিন্তু আমি বেঁচে গেলাম আপনার জন্মের সময়। আবার এখানে দেখেন 24 ঘন্টা আমি কিন্তু উপোস, এই শিশু বাচ্চা 5 দিনের। আচ্ছা, আমার খোঁজ খবর কেউ নাই, মানে এই 24 ঘন্টা আপনি তালাবদ্ধ অবস্থায় হ্যাঁ ছিলেন? তালাবদ্ধ অবস্থা। মানে আমার খোঁজ কেউ অজ্ঞান হইতেছে, কেউ লাশের কাছে হইতেছে, মানে লাশ তো আনতে দিতেছে না, এখানে মামলা, অনেক ঝামেলা, যার আচ্ছা। ফলে টোটাল 24 ঘন্টা চলে গেছে। আম্মু বললো যে 24টা ঘন্টা চলে গেছে। আগের দিন সকালে গেছি, পরের দিন সকালে আমরা আইসা তোরে পাইছি, তাও খাটের নিচে। ভেরি স্ট্রেঞ্জ। ওকে। পরে এই অবস্থা, আমার খালামণিকে তো হারাইলাম এখানে। তারপর আমার আস্তে আস্তে বড় হইতে লাগলাম, আমাকে নানু এইসব বললো। নানুই প্রথম আমাকে বলছে একদিন, যেদিন আমি এর আগে জানতাম না, যখন আমি তখন ছোট, হঠাৎ করে নানু বলতেছে, আমি দুষ্টামি করতাম খুব প্রচুর, আমি আমার ছেলেটার মতো কিন্তু আমি দুষ্টামি করতাম। প্রথম বলার পরে আমি আম্মুর কাছে জিজ্ঞেস করলাম, আম্মু বললো। পরে আমার খালামণির কবরে তখনই প্রথম ছোটবেলা আমি যাই জিয়ারত করি, এবং আমি খালামণির জন্য কান্নাকাটি করি প্রথম জানার পরে। পরে আমি মনে মনে একটা প্রতিজ্ঞা নিয়ে আমাকে ভবিষ্যৎ কিছু একটা করতে হবে। এই পরিক্রমা এদিকে করলো কি, আব্বু নিয়মিত জমি বিক্রি করতেছে। এই জুয়া খেল থেকে? হ্যাঁ, জুয়া খেলতে গেছে আর জমি বিক্রি করতেছে। আমাদের এখানে 10% 1 কাঠা জমি, 80 কাঠা জমি আপনার ইয়ার সাইটে, মানে একটা বাঁধের সাইটের দিকে বিক্রি করছে। এটা এখন নর্মালি 5 লাখ টাকা কাঠা। ওরে বাবা। আর কি এটা আপনার বিক্রি করছে যখন, তখন আমার বয়স 11-12 হবে। আচ্ছা। তখন 80 কাঠার মতো আর কি, 10% 1 কাঠা। তখন 6,000 টাকা কাঠা বিক্রি করছে। মানে খেলাতে বসে দেখা 10 কাঠা 12 কাঠা বিক্রি করতো খেলাতে বসেই। যারা প্রভাবশালী ছিল তারা সাথে থাকতো ওই সময়, তখনকার যুগে স্ট্যান্ড বাই নিয়ে নিত। হ্যাঁ, তখন টাকা দিত। আর আব্বু সলিড মানুষ ছিল তো, এমনি যেটা বলতো এটা হইতো। জবান মানে জবান। হ্যাঁ, জমি আছে বাপের, মানে অনেক জমি। তারা 4 ভাই, আমার বাপ ছাড়া একটা বোন। সবার অবস্থা একই। আমার যে মাস্টার চাচা আছে, হেডমাস্টার ছিল, ওনার অবস্থাটা ভালো, কিন্তু ভালো কেমন, উনি এত সহজ সরল মানুষ, এখনকার যুগে থাকা ঠিক না। উনি জমি বিক্রি করে খাবে, কোনো ছাত্রকে টিউশনি পড়াবে না, প্রাইভেট পড়াবে না, কোচিং পড়াবে না, নিয়মিত স্কুলে শিক্ষকতা করে গেছে, যা বেতন পাইছে তা দিয়ে চলছে। এখন রিটায়ার হয়েছে, এখন জমি বিক্রি করে চলতেছে। মানে সবাই শুধু জমি বিক্রি করে? হ্যাঁ। মানে আপনার দাদার কাছ থেকে এত জমি পাইছে? হ্যাঁ, জমি পাইছে। বাহ। এখন হয়েছে কি, আবার আমার মাস্টার যেটা, 3টা মেয়ে 1টা ছেলে, প্রত্যেকটা আবার একটা অনার্স আর একটা ডিগ্রি করতেছে, আর একটা ইন্টার পড়তেছে। তো এরকম করে করে জমি কিন্তু আমাদের টোটালি এক সাইড হয়ে গেছে। এখন যেটুক আছে আমরা চলতে পারি। এখন এই পরিবেশে আমি হইলাম কি, যখন দেখতেছি জমি বিক্রি করতেছে, আমার পড়াশোনাটার চাপটা বা হয়ে গেছে, মানে ডিল হয়ে গেছে, পড়াশোনা দিকে আর মন ঝুঁকতেছে না। আম্মার কষ্ট, আম্মাকে মারে, দান দুন যাই হয় সব বিক্রি করে বস্তা পরে, আম্মু না করে আম্মুকে মারে। এই বস্তা করে মানে সংসারে এত একটা অশান্তি, মানে ঝগড়াই, সবসময় নিয়মিত ঝগড়া। এই অবস্থা দিকে আমি একদিন করলাম কি, ছোট তখন ক্লাস 7-এ পড়ি, তখন আমার মামার সাথে আমি ঢাকা চলে আসি। আচ্ছা। উনি ঢাকাতে একটা দোকান করে, ওনার সাথে থাকার জন্য মানে যাই দেয় আমাকে, আমার মা অন্তত চলতে পারবো এভাবে নানু বইলে আমাকে দিয়ে দিছে। পরে এখানে কয়েক মাস ছিলাম, রোজার মাস ছিল তখন, রোজার মাস ছিলাম, রোজার পরে ঈদে যে গেছি, পরে আবার যা স্কুলে ভর্তি হয়েছি, আবার পড়লাম 2 বছর। এরপরে কিন্তু আর পড়ি নাই, লাস্ট যা মেট্রিক পরীক্ষা দিয়েছি শুধু ভর্তি হয়ে। এরপরে আসছি আপনার আইসাম প্লাস্টিক কারখানায় ঢুকছি। এখানে বেতনটা ভালো, টাকা পয়সার এমন ভালো যে সংসার চালাইতে পারবো। এই অবস্থা করে আমি টাকা কামাই করি। তখন থেকেই আমি যেখানে ছিলাম, ইসলামবাগ কামালবাগ, ওইখানে 20,000 টাকা শতাংশ জমি আমি তখন পাইছি। আচ্ছা, ইসলামবাগ কামালবাগে? জি। ওরে বাবা। 4,000-5,000 টাকা মাস আমার থাকতো তখন। কিন্তু ওই যে টাকা বাড়িতে বাড়াইছি, বাবা আমার কষ্ট। বাবা এমনি খুব ভালো ছিল, জয় খেলতো ঠিক আছে, কিন্তু আমি মানে এতটুকু কঠোর হইতে পারি না যে বাবাকে না দিয়ে থাকতে পারি নাই, যা কামাইছি তাই দিয়ে দিছি। তো ওইদিকে আমি কিছুই করতে পারলাম না। লাস্ট বাড়িতে যাই, এই অবস্থা, ঝগড়াঝাটি। পরে যখন এখানে থাকতেছি প্লাস্টিক কোম্পানিতে, থাকতে এক সময় ওনাদের তো যা দিতে আসি, যখন যাই বাড়িতে এত ঝগড়া, এইগুলি ঝগড়া শুনতে মানে মাথা যেন আমার কাজ করে না, আমি চাই একটু শান্তি। তারপরে হঠাৎ করে এখানে আমার এই যে কোয়ার্টারে থাকি, ওইখানে ছেলেটার সাথে, মানে ছোট বাচ্চাটার সাথে ঝগড়া হইতেছে। তখন আমি যা ফিরাইলাম আর কি, ফিরে বললাম, কি বাবু তোমরা এভাবে ঝগড়া করতেছো কেন? এই অবস্থা করে ঝগড়া ছুড়ে, তখন এই দুটাকে আমি সেভ করলাম। হ্যাঁ। চলে গেল। হ্যাঁ।
তখন একটা বাচ্চা যখন যেটা ছোট আর কি, এটা একটু মায়ের বেশি খাইছে, হ্যাঁ তো এটা তার মাকে নিয়ে আসছে, আচ্ছা, যে এখানে কি সে আপনাকে জিজ্ঞেস করছে আর হ্যাঁ, কি। কি ঘটনা হয়েছে না Okay. হয়েছে জানার জন্য আর কি, Okay, যে fine. ফিরে দিছে তার কাছে নিয়ে আসছে। তো আমার কাছে নিয়ে আসছে, আমি টোটাল বললাম যে এই ঘটনা আমি কিছু জানি না, আমি শুধু দেখছি ঝগড়া করতে, ফিরে দিছি জাস্ট। আমি পরিচয় দিলাম যে এখানে গুড্ডু ভাইয়ের আপনার ইয়েতে থাকি, Quarter-এ। থাকি, আমি প্লাস্টিক কারখানা একটা চাকরি করি। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, আমার বাচ্চারা রাইখা তো আমি বাসায় যাই, বাসাতে আমার কেউ নাই, একটা ছোট মেয়ে আছে, আমি আর আমার হাজবেন্ড একটা গদ্দি করে চাকরি করে, আমি গদ্দি করে ছালার চটপট এগুলো আর কি, মানে শিলডিলি করা লাগে, তো এগুলি করে, তো নিয়মিত থাকা লাগে। তো বাচ্চাটা একলা একলা পড়াশোনা করে, আপনি যদি একটু নিয়মিত বাসায় আইসা আপনি মানে এখানে আবার আমাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কখন আসেন অফিস থেকে। জি, আমি তখন বলছিলাম যে আমি 4টার দিকে বা 5টার দিকে আসি, 4টার দিকে অফিস ছুটি, আমার 5টার কাছে চলে আসি। তখন উনি বলতেছে যে আপনি যদি একটু কষ্ট করে আমার বাসায় আইসা আমার ছেলেটাকে পড়াইতে পারতেন, তাহলে হয়তো আমার উপকার হতো, আপনি না হয় কিছু আমার কাছে নিতেন। আমি বললাম না, আপনি যেভাবে বলতেছেন যে কিছু নিতেন, আসলে কি আমি নেওয়ার জন্য এরকম ভাবে প্রস্তুত না, বা আমি পড়াইতে চাইতেছি না, আমি চাইতেছি আপনার ছেলে এবং পাশাপাশি আর 2-4 জন হোক যারা নর্মাল বা পড়াইতে পারে না, টিচার দেয়া বা স্কুলে পড়াইতে পারে না, এরকম এই কোচিংয়ে পড়াইতে পারে না, এরকম যারা আছে আর 2-4 জন একসাথে করেন, আমি পড়াইবো, ঠিক আছে। আচ্ছা, ক্লাস 1 না 2 এ পড়ে আর কি, 2 এ পড়ে সম্ভবত, এরকম পোলাবান কয়টা আর কি একসাথে করলো, পরে আমি যাই, আরো 2টা একসাথে হয়েছে, আচ্ছা, পরে আমি যাই বাসায় নিয়মিত পড়াই। ফার্স্ট দিন যখন গেছি তখন ওর বোনটাকে আমি দেখি নাই, তৃতীয় দিন ওর বোনটাকে আমি দেখলাম। আমি পড়ানোর পরে লাস্টে যখন চলে আসি তখন আমি জিজ্ঞেস করলাম কি বাবু, তোমার বাসায় যে সামনে আসছিল একটা মেয়ে, তোমাদের বাসায় সামনে, ওটার নাম কি? মানে বোন কি বড় ছিল? হ্যাঁ, বোন বড় ছিল, ওকে। আমি ওকে, ওর মা তো বলছিল একটা ছোট মেয়ে আছে। আচ্ছা, পরে আমি তো আর দেখি নাই প্রথম দিন, দ্বিতীয় দিন যখন দেখছি তখন আমি জিজ্ঞেস করলাম যে বাবু এটা কে, কি হয়, যে আসলো গেটে চুকি দেওয়া চলে গেছে। বলতেছে এটা আমার বোন, বড় বোন। ভাই বিশ্বাস করবেন না, একটা মেয়েকে দেখলে যেটুক ভালো লাগার মাথায় কাজ করে, এইটুক ভালো লাগার মাথায় আসার পরে মাথায় কিছুক্ষণ সময় আমার এটা কাজ করতেছে যে মেয়েটা এত সুন্দর, এরকম কিছুক্ষণ ভাবার পরে অন্য একটা যে কোনো মানে কাজে হয়তো ঢুকে গেছি, তখন আর আমার খেয়াল নাই। আচ্ছা, পরদিন আবার গেলাম, আমি খুঁজি, যাওয়ার পরে আমার খেয়াল হয়েছে, পরে খুঁজি পাই না, ঠিক এই সময়ও থাকে না। আবার আসার সময় ওকে জিজ্ঞেস করলাম, আপু তো ওইদিকে যায়, ও একটু মানে মাথা সমস্যা ছিল, জি, মানে যেটা হচ্ছে স্বাভাবিকভাবে যে একটা মানুষ চলে নম্রতা ভদ্রতার সাথে, এই সেন্সটা টোটালি আর নাই, এটা আমি বুঝতে পারি নাই। আচ্ছা, আমি প্রথমত ভাবছি যে বয়স কম, তখন কিন্তু বয়স খুব কম ছিল, 14 বছর বয়স ছিল। আপনার বয়স কত তখন? আমারও বয়স 20-21 এরকম হবে। ওকে, ওই দিনকেও এইভাবে জিজ্ঞেস করলাম, তো নাই। এরকম করে 5 দিন আমি শিওর কনফার্ম যে 5 দিন আমি পড়াইছি। ওকে, 5 দিনের দিনে তখন আমি এখানে যেখানে থাকি, এখানে আমি একটু নতুন থাকি, এটা হলো আপনার কোম্পানিটার নাম বলতে চাইতেছি না, অনেক বিশাল বড় কোম্পানি। আমি খুঁজে এই কোম্পানিটা বের করছি আর কি, অনেকগুলো ছোট ছোট কোম্পানিতে কাজ করার পরে আমি খুঁজে অনেক বড় একটা কোম্পানি বের করছি, এই জন্যই যে আমি নির্ধারিত মানে এক সময় কাজ করে যেতে চাই এক কোম্পানি থেকে। আচ্ছা, ছোট ছোট কোম্পানিতে একসময় কাজ আছে, একসময় নাই, প্রোডাকশনের কাজটাই ছিল আমার। 12 বছর কিন্তু ওইটাতে ছিলাম। ওই দিনকে 5 দিন পড়ানোর পরে আমি যখন এই ফ্যাক্টরি থাকি, তখন আমার আর 2টা ছেলের সাথে পরিচয় হয়। ওরা বলতেছে যে ওরা খুব এফডিসিতে আসার জন্য পাগল। হঠাৎ করে মনে হলো যে এফডিসিতে যাবো। ওই দিন বিকেলে যখন বের হয়েছি, 5টা 5:30 দিকে বের হয়েছি, বাচ্চাকে পড়ায় বের হয়ে সোজা আস্তে আস্তে চলে আসছি। এখানে আমি কারোর সাথে সম্ভবত আমি শেয়ার করছি, এটা টোটাল এখন মনে নাই। অবাক, আমি এখানে আসলাম, ঠিক আছে, মগবাজার এসে নামছি, এত কিছু চিনে কিন্তু তখন এফডিসি তোর নাম জানি, মগবাজার নাম জানি, মৌচাক নাম জানি, কিন্তু কোন জায়গা মৌচাক কোন জায়গা মগবাজার চিনি না। তো আসার সময় ডাইরেক্ট মগবাজার আইসা নাইমা পরে এফডিসিতে যাইতে হবো এরকম শুনছি। তো মগবাজার আইসা নামছি, পরে কিভাবে যাইতে হবো জিজ্ঞেস করছি, এদিকে যায় রেল লাইন দিয়ে সামনে এদিকে যাইতে পারবা। তো আসলাম, রেল লাইনে ঢুকলাম। ঢুকার পরে ওকে আমি প্রথম দিন এই চেক বল ইয়েটা দেখলাম, জামাটা ঠিক এই জামাটায় আমার থেকে মনে হয় যে 100 হাত দূরে হবে। সন্ধ্যা হয় না এখনো, এখান থেকে আসছি তখন সম্ভবত 7টা সন্ধ্যা হয়, সন্ধ্যা এখনো হয় নাই। একটা ট্রেন আসতেছে, আমি ট্রেনের সিগন্যাল শুনছি, পিছন থেকে আসতেছে না, সামনের দিক থেকে আসতেছে। মেয়েটা হাঁটতেছে, আমিও নর্মালি হাঁটতেছি। আমি তো এরকম এত কিছু মানে তখন আমার ফলো করতেছি না। পরে করলাম কি, আমার একটু এরকম ডাউট হইলো, সামনের দিকে একটু জোর করে হাঁটতেছি, ট্রেন এখনো দূরে আছে। আমি ভাবলাম যে ওই মেয়েটাই নাকি, একটু জোর করে হাঁটতেছি, কাছাকাছি যাই। যখন ট্রেন কাছাকাছি আছে তখন আমি বলতেছি, কি এক্সকিউজ মি, আপনি ট্রেন লাইন থেকে নামতেছেন না কেন? ট্রেন আসে পড়তেছে, তো ট্রেন মোটামুটি এখনো দূরে আছে। তো নামার কোনো আগ্রহ বুঝতেছি না, পিছন দিকে তাকাইলো না, হাঁটতেছে, কিন্তু হাতগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে। আমি আর একটু জোরে হাঁটলাম, মানে রেল যেদিকে আসতেছে ও সেদিকে যাচ্ছে।
আমি আর একটু জোরে হাঁটলাম। কি ব্যাপার, আপনি নামতেছেন না কেন? নামতেছেন না কেন বলতেছি। ট্রেনের কাছাকাছি চলে আসছে, আমি হাত ধরে টান দিয়ে নামা ভাবছি। কি ব্যাপার, মানে কি বলে আমি হাত ধরে টান দিয়ে নামাইছি। আমি ভাবছি যে যদি আমার দুশো হয়ে থাকে হোক, আমি তো আগে নামাই। এটা যদি হ্যাঁ ইচ্ছা করে যাক বা ইচ্ছা না করেও যাক, হইতে পারে যে ওখানে অনেক ট্রেন দূরে আছে, নামতেছি, সমস্যা কি, বলতে পারে এটা আমাকে। আমি নামানোর সাথে সাথে যখন ঘুরলো আমি তো অবাক। আমি তো ওইটাই তো ওইখানে দেখলাম। আমি বললাম আপনাকে তো আমি ওইখানে দেখছি, আপনি কি সেই না ওইখানে দেখছেন মানে লাবলুর বোন না আপনি? আমি তো ওই জন্যই বলতেছি, মানে হতবাক দেখে কি ব্যাপার আপনি ওই না? প্রথম দিন তো আমি একবার দেখছি, এতটা ফলো করতে পারছি না। কিন্তু মানে যাকে আপনি পড়াতেন তার বড় বোন ছিল সে? বোন। আপনারা একটু জাস্ট শোনা শুরু করেছেন, আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, যেহেতু অনেকেই এই গল্পটা শুনে সেহরি খেয়ে ঘুমোতে যাবেন, আমি জানি যে এটা অনেকটা কষ্টকর অনেকের জন্য জেগে থাকা, তারপরেও জেগে থাকবেন। দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট স্টোরি এবং শুনলে বুঝতে পারবেন। ওকে, হ্যাঁ বলেন তারপর। যখন আমি এইভাবে দেখলাম, আমি নর্মালি সম্ভবত 20-25 সেকেন্ড সময় আমি কিছু বলতে পারি নাই। মানে হতবাক এই জন্য আমি ফলো করতেছি কল্পনাতে যে ওই মেয়েটা যে দেখলাম ওই মেয়েটাই নাকি। আমার অনুভবে বলি আমি 20-25 সেকেন্ড সময় আমি কিছু সেন্স ছিল না, ব্ল্যাঙ্ক ছিলেন একেবারে। সম্ভবত আমার এরকম মনে হয়েছে আর কি। ওকে, স্তব্ধ হয়েছিলাম। তো আমি তখন তৎক্ষণিক বললাম যে কি ব্যাপার, আপনি যে সেই মেয়ে লাবলুর বোন আপনি? কিছুক্ষণ চুপ রইলো, আবার জিজ্ঞেস করলাম, আবারও চুপ রইলো। থার্ডবার যখন জিজ্ঞেস করলাম তখন বলছে হ্যাঁ। আপনি এখানে আমার টান দিয়ে ভাসাইলেন কেন? মানে আপনি কি আত্মহত্যা করতে চাইছিলেন আসলেই? কহ জি। আমি মানে আত্মহত্যা করবেন মানে সমস্যা কি? আর আপনি আজকে আমি এখানে আসলাম, হঠাৎ করে আপনি আমার সামনে আত্মহত্যা করতেছেন, এটা আবার কেমন কথা? এরকম অনেক ধরনের কথাবার্তা এখানে হয়েছে। আমি সবচেয়ে অবাক আর সবচেয়ে মর্মাহত যে আপনি কেন আত্মহত্যা করবেন এবং আমার কাছাকাছি এবং আমার সামনে কেন? মানে এই জিনিসটা, এই বিষয়টা আমার খুব হতবাক করছে আমাকে। তো পরে উনি বলতেছে যে আমি তো একজনের সাথে রিলেশনশিপ করছি, ওর ছেলেটার নাম জাফর। তো আমাকে মানে ধোঁকা দিছে। ও যখন আমাকে অবস্থায় মানে প্রেগনেন্ট করছে, অবস্থা স্বীকার করে না। ও বলতেছে আমি অন্য কারোর সাথে এরকম করছি, আরো কারোর সাথে এফআইআর আছে। ওরে অ্যাকচুয়ালি অনেক ছেলে পছন্দ করতো, অনেক সুন্দর ছিল। ওকে, আমি বলতেছি যে আপনি বিষয়টা আমি বুঝতে পারলাম না ঠিক, আপনি ক্লিয়ার বলেন। বলতেছে আমি প্রেগনেন্ট, 2 মাস হয়ে গেছে, 1 মাসের উপরে 2 মাসের কাছাকাছি অবস্থা। এখন তো ও আমাকে স্বীকার করে না, আমি তো মা বাপকে বলতে পারতাছি না। আমি কিছু সময় অফ রইলাম, ও হাঁটতে শুরু করলো, কিছু দূর চলে গেছে। আমি ওরে ডাক দিই নাই, আমি দৌড়াই গেছি। দৌড়ায় যা সামনে ধরেছি, কোথায় যেতেছেন? যেদিকে তুই চলছো এদিকে চলে যাবো। আমি বললাম দাঁড়ান, আল্লাহ তাআলা পৃথিবীতে যত সমস্যা দিছে প্রত্যেকটা সমস্যার সমাধানও দিছে। নিশ্চয়ই হয়তোবা কেউ এই কিছু কিছু সমস্যা জীবন দিয়ে শেষ করে, তার আগেও যে সমাধান থাকে এটা সে খুঁজে পায় না বা খুঁজতে চেষ্টা করে না, ভাবে এইটাই তার সমাধান। আমি খুব মানে চিন্তা বুদ্ধি করে আসতে গুছায় কথাটা বললাম তারে যে এছাড়া এখান থেকে ওরে নেওয়ার অন্তত প্রচেষ্টাও তৈরি হতেছে না, আপাতত নিতে হবে। বিশ্বাস করবেন না, আমি ওদিনকা এখান থেকে নিয়ে গেছি ওকে। নেওয়ার পরে আমি ওদিনকা সারা রাত ওকে আবার এখানে আমি একটা দিছি। আমি বলছি আপনার যত সমস্যা এটা যদি আমি বুঝে নিই তাহলে কি আপনি কি মানবেন? আপনাকে যে ছেলেটা এই অবস্থা করছে, যার সাথে আপনার এই সুসম্পর্কটা তৈরি হয়েছে, প্রথমে যখন সুসম্পর্কটা তৈরি হয়েছে, যেহেতু আমি আপনাকে প্রথম দেখছি, দেখার পরে আমার এত ভালো লাগছে আপনাকে, তো আপনাকে ওই ছেলেটা দেখে কিন্তু এরকম ভালো লাগছে। এই ভালো লাগার থেকে আপনার প্রতি নোংরামি একটা চিন্তা হয়েছে ছেলেটার, আর নোংরামির ফসল আপনাকে দিয়ে দিল। আপনি একবার চিন্তা করতে পারছেন যে আপনি কিভাবে ওকে চাইছেন আর ও আপনাকে কি দিল? এখন আমি আপনার কাছে একটা জিনিস মানে একটা বিষয়ই ক্লিয়ার জানতে চাইবো, ওই ছেলেটার প্রতি কি আরো চিন্তাধারা আছে কিনা আপনার? ওকে কি আপনার জীবনে চাইবেন বা ওকে কি আপনার জীবনে কখনো ফেরত পাইতে চাইবেন? যখন আপনাকে এটা স্বীকার করতেছে না, আপনাকে যেদিকে মন সেদিকে যাইতে বলছে, যা ইচ্ছা তাই করতে বলছে, এটা আমি কখনোই মানে নিব না এভাবে বলছে, তো আপনি কি করবেন? ওই ছেলেকে আবার কখনো গ্রহণ করবেন? যদি আপনার মনের মাঝে ওই ছেলেটা থাকে তাহলে বলেন। আর যদি বলেন যে না, এই অবস্থায় যে আমাকে গ্রহণ করছে না তাকে আমার প্রয়োজন নাই,
আপনি দুইটার থেকে যে কোনো একটা সাইট নেন, হুম। তারপরে আমি আপনাকে একটা ডিসিশন দেব, এটা মনে হয় যে আপনার কাজে লাগবে। ওকে। পরে বলছে না, ওর তো কাছে যাওয়ার তো আর কোনো সম্ভাবনা নাই। ও তো যেহেতু আমার এই অবস্থা করে এভাবে আমাকে ছাড়ে দিছে, ও কোনোভাবে আমাকে স্বীকার করতে রাজি না, সেহেতু ওর কাছে আমার যাওয়ার প্রশ্ন আসে না। আপনি খুব সুন্দর কথা বলছেন, আমি যদি এই বাচ্চা সহ আপনাকে চাই, আপনি কি আমার কাছে আসবেন? ও নর্মালি মাথা নিচু করে হাঁটতে শুরু করছে, যে দিক থেকে গিয়েছিল ব্যাগ এই দিকে হাঁটতে শুরু করছে, আর বলছে আসেন আপনি। আপনাকে বলতেছেন? জি। তখন আমি বিষয়টা দেখলাম যে মোটামুটি সফট বা নর্মাল হয়েছে। তখন আমি যখন হাঁটতেছি, নানান অন্য বিষয়ে কথা বলতেছি, বলতে বলতে দেখি যে মোটামুটি নর্মাল, স্বাভাবিক হয়েছে। বাসায় নিয়ে আসলাম, নৌকা দিয়ে পার করে দিলাম। বাসা মানে কি, ওর বাসা না আপনার বাসা? না, ওদের বাসাই। ওদের নৌকা বাসায়। দিয়ে আমি পার করে দিলাম, আমার বাসা ওদের বাসা পাশাপাশি, হুম। বেশি দূর না। তা আমি ওকে পার করে দিলাম, আমি ওইদিকে থাকলাম। তাই কিছু সময় পরে আমি চলে গেলাম আবার জি। ওই পারে, নদীর ওই পারে। নদীর ওই পারে থাইকে এই পারে আসা সকালে বা রাত্রে অনেক টাফ, কিন্তু পুলিশ ঝামেলা, তারপরে তখন মনে হয় র্যাব হয়েছে নতুন, হুম। র্যাব ঝামেলা, তারপরে হয়েছে ফুটপাতের পোলাপান ঝামেলা। হুম। আল্লাহর রহমতে আমি কোনো কিছু ফেস করি নাই কোনোদিনে। 2 বছর যে ওই পারে রয়েছি, কোনো কিছু ফেস করি নাই। ওরে রাইখা আমি আসলাম, বাসায় আসলাম। বাসায় আসার পরে আমি সারা রাত চিন্তা করলাম যে এটা কি বললাম আমি। আমার মা বাবা আছে, তারপরে আমার পরিজন আছে, আমার চাচা চাচারা আছে, অনেকে ঢাকা আসার সময় আমাকে বলছে দেখো আবার ঢাকার মেয়েদেরকে ধরে নিয়ে আইসো না। হুম। এই কথাটা মাথায় আমার কাজ করতেছে। তখন কি করলাম, এরকম একটা কথা দিলাম, আচ্ছা ঠিক আছে, আবার তো মেয়েটা বাচ্চা আছে, আসছে দেখি পরে প্ল্যানে কি করা যায়। পরের দিন যখন পড়াইতে যাই নাই, আমি আমার অফিসেও যাই নাই, তারপরের দিন সকালবেলা ওর মা এসে হাজির। কি মাস্টার সাহেব, আপনার কি কোনো সমস্যা, অসুখ টুসুখ হয়েছে নাকি? আপনার বাসায়? হ্যাঁ, আমার কোয়ার্টারে ওই ছোট বাচ্চাটাই নিয়ে আসে। পরে আমি বলছি না, অসুস্থ না, এমনিতেই মনটা একটু খারাপ, এই জন্যই। কালকে গেলেন না? বাবু বলতেছে স্যার আসে নাই, আজকে পড়ি নাই, তো আজকে তো যাবেন? আচ্ছা ঠিক আছে, আজকে যাবো। চলে আসলো খালামণি, খালা ডাকতাম। পরে আসার সময় আবার ডাক দিলাম আমি, খালামণি একটু কথা ছিল আপনার সাথে। পরে ভাবছি টাকা পয়সার বিষয় নাকি, কিছু জিগামু, বেতন টেতন এইসব কপড়ে বলেন। আসছি না, যখন আসছে তখন আমি বলতেছি না ঠিক আছে আপনি চলে যান। পরে বলতেছেন না আপনি বলেন, টাকা পয়সার বিষয় কিছু বলবেন, আপনি যা চাইবেন তাই দিব। আমি বলছি খালামণি আমি এটার কথা বলতেছি, আমি অন্য একটা বিষয় আপনার সাথে আলোচনা করবো, এটা আমার ব্যক্তিগত বিষয়, এটা আপনার সাথে আমি পরে এক সময় আলোচনা করবো। কত এখনই বলেন, এখন তো আমার সময় আছে, আর পরে যাবো কাজে। আমি না এখন না, আমি একটু মানসিকভাবে প্রস্তুত হয়ে নেই, পরে আপনাকে বলবো। পরে ঠিক পরের দিন পরের দিন সকালে আবার উনি নিজে আসলেন আমার এখানে। আসলে জিজ্ঞাসা করতেছে যে কি বাবা বলবা, তুমি জানি কি বলতে চাইছিলা? সে খালামণি আপনি একটা কথা বললে, কথাটা কিভাবে নিবেন, খারাপ মনে করবেন নাকি নিজের ছেলে হিসেবে দেখা এটা বোঝার চেষ্টা করবেন? কি কইতে চাইতেছো তুমি? ওনাদের বাসাটা একটু মানে আর কি পুরান ঢাকায়। বলছি খালামণি আমি তো অনেক বড় একটা কথা বলতে চাইতেছি, যেটা অনেক বড় সমস্যা হয়ে গেছে। তো উনি, মহিলাটা খুব কঠোর পরিশ্রমী ছিল, মানুষটা এত ভালো মানুষ ছিল। উনি এই কথাটা উনি আর আমি, এখন কি উনি কাউকে বলছে কিনা জানি না, উনি আর আমি এখন পর্যন্ত জানি, উনি আমি যতদিন ছিলাম ততদিন পর্যন্ত আর কাউকে বলে নাই উনি। আচ্ছা, তো আপনি কি করলেন ওই সময়টাতে? তখন আমি ওনাকে বললাম যে খালামণি এরকম একটা সমস্যা হয়েছে আপনার মেয়ের, আপনি কি জানেন? আমার দরজার সামনে এসে দাঁড়ায় রইছে। পরে আমি বললাম যে খালামণি আপনার মেয়ে তো কোনো একটা ছেলের সাথে একটা বাজে সম্পর্কে জড়ায় গেছে, এটা কি আপনি জানেন? তখন কিছুটা মানে আজ পাইছে, কোনো একটা ছেলের সাথে সম্পর্ক বা এরকম কিছু কথা মানুষ বলা বলি করছে, যার ফলে উনি চটজলদি এসে আমার সাথে বসছে। বাবা তুমি একটু পরিষ্কার করে বলো তো, তুমি কি জানছো? খালামণি আপনি যদি কিছু না মনে করেন, যদি সহজভাবে নেন বিষয়টা, তাহলে কিন্তু আপনি সব শুনতে পারবেন। আর যদি এখনই রাগ করেন তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত আপনি শুনতে পারবেন না, কারণ আপনাকে যতটুকু বলছি আর বেশি আমি এখন বলবো না। আমি দেখবো আপনার মেয়ের সাথে কি আচরণ করেন, আপনার মানসিক কতটুক ধৈর্য আছে, তারপর আমি বিস্তারিত বলবো। বাবা বলো, সমস্যা নাই। আমি বলছি যে আপনি দেখেন এখন যেটুক বলছি এইটুকুই, আর এখন বলবো না, আপনি কালকে আসবেন, কালকে বাকিটুকু বলবো। তো উনি খুব জোর করে ধরছে যে না বলতে হবে, বাবা তুমি বলো, কোনো সমস্যা হবে না, আমি তোমাকে কথা দিলাম। ওকে। পরে আমি বললাম যে খালামণি আপনি জাফর নামে একটা ছেলে আছে চিনেন? চিনি তো, ওরা তো অবস্থা ভালো,
এক বাপের এক ছেলে, ছেলেটা দেখতেও ভালোই আছে, একটু খাটো। ওই ছেলেটার সাথে আপনার কুট্টির সম্পর্ক, মানে ওরা ডাক নাম মানে কুট্টি, ওই ডাক তোর মা। তো এটা বাজে সম্পর্কে পরিণত হয়েছে ওর সাথে, মানে নোংরামিতে গেছে, বাচ্চা পেটে এখন না। আমরা বিরতি নেব প্রিয় শ্রোতা। এই পর্যায়ে একটা মার জন্যে তার সন্তানকে নিয়ে ধরনের কথা সহ্য করাটা কতটা কঠিন, এটা যার হয়েছে সেই জানে। তবে একটা কথা সবসময় আমরা বলি, জীবন নাটকের চেয়েও নাটকীয়। এবং কি আমি কথা দিছি যে এটার একটা সলিউশন আছে, এটা নিয়ে আমি তো এরকম হইতে পারে কোনো একজন মানুষ এরকম একটা কিছুর দায়িত্ব নিতে পারে, সেটা আমিও নিতে পারি। আচ্ছা, আমার কথাই বলছি ক্লিয়ার। আমি এখনো ভালোবাসা তাকে আমি টানতেছি এরকম না। পরে আমি যখন শুনলাম ওর কাছ থেকে এই কথা, আমার পরবর্তীতে বারবার মনে হইলো যে এই মেয়ে অনেকের সাথে এরকম নোংরামি করছে, অভ্যাস আছে। আমার খুব রাগ হয়েছে এই কথাটা শুনে। আমি এখান থেকে ফিরে চলে আসি। তখন আমি ওর মার আগে ওর সাথে একটা ডেট করি, বলি দেখো আমি ওর কাছে গেছিলাম, ও তো আমাকে এভাবে বলছে। তখন ও আমার কাছে চলে গেল আগে। আমি পিছন যাইতেছি, কিছু দূর যাওয়ার পরে আমি আর যাইতে পারলাম না, কারণ ওদের সীমানার কাছাকাছি এভাবে যদি ডাগাড়ি করি বা পিছনে হাঁটি তাহলে একটু সমস্যা আছে। পরে ওর ভাই রাস্তায় আপনার বেরিবাদে খেলতেছে, ওর বাইকে দিয়ে আবার খবর পাঠাইলাম যে স্যারে তোমাকে যাইতে কইছে আম্মুকে নিয়ে, খুব জরুরি কথা আছে। যখন আম্মুর কথা বলছি তখন আর আসে না, তো ওর আম্মুকে বলছে, ওর আম্মু আসছে। পরে আমি বলছি খালামুনি আপনি আসছেন, ওকে সাথে নিয়ে কিছু কথা বলতে চাইছিলাম, আপনি যদি আমাকে বলার সুযোগ দিতেন তাহলে দুজন একসাথে থাকলে ভালো হতো। আসো বাসায় যাই। আমি বাসায় গেলে আপনার এখানে কোনো সমস্যা না? কোনো সমস্যা না, আমি সাথে আছি বা সমস্যা গেল। পরে বাসায় গেছি, যাই দেখি ওনার বাবা আসছে। বাবা আসলে আমি এখন ভয় পাই যাইতেছি যে বাবার সামনে আবার ওর বাবা বারবার আমার দিকে তাকাইতেছে আর জিজ্ঞেস করতেছে, আড়ালে যা জিজ্ঞেস করতেছে কে ছেলেটা। ওর বাবা আমার যে কয়েকদিন মাস্টারি করছি দেখে নাই, বাচ্চাদের পড়াইছি দেখে নাই। পরে যায় ওর মাকে আড়ালে নিয়ে জিজ্ঞেস করলো, পরে বলছে এই ঘটনা, বাচ্চাকে পড়ায়, আরো বাচ্চাদের পড়াইবো, মানে উনি ম্যানেজ করছে আর কি। ওর বাবা চলে গেছে এখান থেকে। পরে খালামণি আসলো, ও আসলো। আমি বললাম খালামণি দেখেন, এটা যদি আপনি আমার উপরে এখনো ছাড়তে পারেন না, বা এটাকে আপনি এরকম ভাবে নিতে পারেন, আমি বলছি মানে টোটালি যেটা বলছি সত্যি এটা বলতেছি। আমি বলছি দেখেন আপনি এটাকে ফালা দিতে পারেন, ক্লিয়ার করার জন্য বলছিলাম আর কি, ক্লিয়ার করতে পারেন, বা এটার জন্য আমি নিতেও পারি, কিন্তু আমাকে যে দিবেন, আমাকে কতটুকু বিশেষ করে দিবেন এটা আপনার জানা দরকার আছে। ওর মা বলতেছে বাবা দেখো তুমি যে কথা বলছো আজকের যুগে এই সব কথা মানুষ বলে না, তোমার সাথে আর কিছু বোঝার নাই। পরে বলতেছে কি তোমাদের ফ্যাক্টরিতে কয়েকটা মেয়ে কাজ করে, আমাদের এই দিক থেকে যায়। আমি বলছি হ্যাঁ চিনি তো। ও যখন বাড়িতে থাকে একলা থাকে, অন্যদের সাথে আড্ডা দেয় ফালতুমি করে, এসছে তুমি তোমার এখানে নিয়ে কাজ দেও একটু। পরে ঠিক তাই করলাম, যে তোমার এখানে থাকলো, তোমাকেও দেখলো, তুমিও দেখলা, তুমিও চিনলা জানলা, তোমাকেও হ্যাঁ চিহ্ন জানলো। পরে ঠিক তাই করলাম, আমার কারখানায় আমার ফ্যাক্টরিতে নিয়ে কাজে দিলাম। ওইখানে কাজ করে, ওর সাথে আমার কোনো পরিচয় নেই, দূর থেকে ও যা দেখে আমাকে আমি ওকে তাই দেখি, কথা নাই, কোনো পরিচয় নেই, এরকম একটা ভাব। 1 মাস হয়েছে, তখন তো ওইদিকে আগায় গেছে, বাচ্চা বড় হওয়ার ব্যাপার, বাচ্চার বড় ব্যাপার। পরে 1 মাস থাকার পরে এখানে একটু সুসম্পর্ক আমাদের দুজনের ভিতরে হয়ে গেল। এই 1 সপ্তাহ পরে থেকে কথাবার্তা চলে। তো ম্যানেজার 2জন ছিল, করিম ভাই, কবির ভাই মারা গেছে, আল্লাহ ওনাকে ভালো জায়গায় রাখুক। ওনাদের সাথে সবসময় থাকতাম আমি, ওনাদের অফিসে শুইতাম আমি বেশিরভাগ নাইট পড়তো আর কি, নাইট করা হইলে 2টার পরে শুইতে হইতো, 2টার পরে ওনাদের অফিসে শুইতাম আমি ওনাদের সাথে। তা একদিন কবির ভাই ডাইকা নিল, এইখানে বসে তুই কাজ করবি আর ওরা ওইদিকে ওই রুমে করবো। কেন ভাই? ও এত নম্র ভদ্র ব্যবহার দেখাইছে অফিসে, এর চেয়ে ভালো ভদ্র ব্যবহার হইতেই পারে না। একটু দুষ্টামি করে আর কি, দুষ্টামি এরকম, কিন্তু এটা একটু খারাপও লাগে। আবার অনেক সময় মনে করি বড় ভাই হিসাবে এরকম মানে চড় দেয়, একটু হাতে ধরে টান দেয়, এরকম কিছু টাইপের আর কি। এত নোংরামি কিছু না, অন্য কিছু বোঝা যায় না। তা আমি যে আগে পছন্দ করি বা ও আমাকে এখন পছন্দ করতেছে, অলরেডি পছন্দ করা শুরু হয়ে গেছে, কিন্তু আগে তো কথা দিলাম এরকম পরে এইভাবে অলরেডি পরে পছন্দ করা শুরু হয়েছে, এত ভালো লাগে। পরে কবির ভাই এটা ফলো করলো, নিয়মিত আসি, খোঁজ খবর নেই, তুই এখানে একলা বসে অফিসে কাজ করবি, মাল কিছুগুলো আইনা দিল এখানে আর ওরা ওইখানে করবো। কেন ভাই আমি এখানে কেন? তো উনি যা বললো আর কি এটাই, যে তুই ওদের চেয়ে সম্পূর্ণ আলাদা, সব দিকে আলাদা, তোর সাথে কথা বলার কেউ নাই, মানে তোর যে চেহারা সুন্দর, যে গেট আপ, এই গেট আপে তোর সাথে কথা বলার কোনো লোক নাই। একমাত্র আমার টার্গেট করছে আমি একটু ভালো পরিবেশে থাকতাম আর কি, ওকে, আমাকে টার্গেট করছে এবং আমাকে ডাইকা আনছে, ডাইকা আনা মানে আমাদের দুজনে আর একটু মানে পরিষ্কার হইতো আর কি, সে যে কি সত্যি
মানে কবির ভাই চাইতেছে যে আমার সাথে ওর কি মানে টোটাল সম্পর্কটা কি জানার বুঝতে জন্য আর কি চাচ্ছে এখানে আপনি, আলাদা আনছে এবং আমাকে ডেকে আনছে। তো জিজ্ঞেস করলো, পরে আমি ক্লিয়ার বললাম যে হ ভাই চয়েস করি। ও কি চয়েস করে কিনা আমি জানি না। তো ওকে জিজ্ঞেস করলো 100 বার, ও বলে নাই। পরে আমাকে বলতেছে তুই যদি ওকে ভালোবাসিস, চয়েস করিস, হুম ওর দায়িত্বটা আমি নিলাম। তুই ওকে হাত ধরে নিয়ে যাবি নান্নার বিরিয়ানিতে, যা বিরিয়ানি খাওয়াবি। হুম এই দিনকার এই ফ্যাক্টরিতে ফার্স্ট মানে মানে এটা এমন ভ্রাষ্ট হয়েছে, যেহেতু ম্যানেজার বলছে হাত ধরে নিয়ে যা বিরিয়ানি খাওয়ার জন্য, এরপর ওর সাথে আমার রিলেশন আছে, ও জানে আমিও জানি, ও তো চয়েস করেই, কিন্তু এখানে প্রকাশ করতেছেন আর কি। তো ওকে হাত ধরে, এত সুন্দর হাত ভাই আমি ধরলাম প্রথমে, এত সুন্দর হাতটা আমি প্রথমে ধরলাম, এত সফট এত নরম ধরে আপনার যে গেট দিয়ে বের করছি, এই গেট সচরাচর খোলা হয় না, মেইন রোডের সাথে গেটটা, এই গেটটা খুলে ওই দিক দিয়ে যাইতে বলছে, এদিক দিয়ে গেলাম। তো আমরা অনেকদিন ধরে কাজ করি, তো এখানে আমরা সিনিয়র হয়ে গেছি, এদিক গেলাম। কবির ভাই বলছে যে এই দিক দিয়ে যা, ওই দিক দিয়ে ঘুরলে অনেকটা ঘুরে যাওয়া হইব। যায়া নানা বিরিয়ানিতে বসলাম, 2টা বিরিয়ানি নিলাম, আমারটা আমি নিলাম, ওরটা ওর দিলাম। ও আমার এখান থেকে যে কতটুকু ওর মুখে দিছি এটুকুই খাইলো। যেহেতু এভাবে দেওয়া নেওয়া হইতেছে, সেটাকে একটু প্রেমের দিকেই যাইতেছে, এটাই তো বোঝা যাবে। রাইট আমি টোটালি তখন আমার অন্তর থেকে ওরকে ভালোবাসতে শুরু করছি, ওর আকর্ষণ, ওর সৌন্দর্য দিকে আমার আকর্ষণ মানে লেগে গেছে আর কি আমার, যেটা সত্যি এটাই। ওকে আমি এখন চাইতেছি যে কোনো মুহূর্তে ওকে আমি খুব কাছে পাই, ওকে আমার এমন মনে হইতেছে। কিন্তু তারপরে আমি সময় নিতেছি মা বাবার দিকে মানে ফলো করে। পরে ওইখানে বিরিয়ানি ও খাইলই না ওরটার থেকে, আমারটা থেকে ওর একটু খাওয়াইলাম, আর বাকি কিছু আমি খেলাম, তারপরে আমারটাও রয়েছে। হুম আসার পরে যখন ফ্যাক্টরিতে সবাই জানাজানি হয়েছে, এখন মোটামুটি সবাই জানে। কবির ভাই আমাকে বলতেছে আমি এটা মানে ব্রাশটা করলাম এই জন্যই যাতে অন্য কেউ ডিস্টার্ব না করে, তুই চয়েস করস তোর মানুষটাকে যাতে অন্য কেউ ডিস্টার্ব না করে। অন্য কেউ হয়তো চাইবো আরো যারা মেয়েরা আছে অনেকে ডিস্টার্ব করে, অনেকেই মানে আপনার প্রপোজ করে, হয়তো বা কেউ সারা দিচ্ছে কেউ দিচ্ছে না এরকম। আবার কবির ভাই বলতেছে তোরটাকে কেউ সারা দেওয়ার মতো বা তোরটাকে কেউ প্রপোজ করার মতো সাহস তোর আছে আমার বোঝা যাইতেছে না, কারণ যে মানে সুন্দর জিনিস বা এরকম ভাবে হ্যাঁ বলতেছে, আমি মানে বাংলা ভাষায় যেটা আর কি বলে। পরে ওইখান থেকে বিরিয়ানি খাওয়ার পরে ওইদিনকে আসলাম, আইসা সবাই জানলো ওই বিষয়টা। জানার পরে আমি কোয়ার্টারে যাই নিয়মিত আসি। পরে ওইদিকে আমাকে পোলাপান কয়টা আটকাইলো, ওই দিকের ছেলেরা আর কি আটকায়, বলতেছে মানে জাফরের সাইড না, এটা হচ্ছে অন্য ছেলেরাও ওকে চয়েস করতো আর কি। ওই ছেলের সাইডে কয়েকটা ছেলে আটকায় বলতেছে কি রে তুই কি এখানে থাকবি নাকি হারা যাবি আপনাকে জি। তখন আমি ওনাদেরকে খুব সলভ ভাষায় খুব সুন্দর করে বললাম, দেখেন ভাই আপনারা যে বিষয়ে বলতেছেন আমি বুঝতে পারছি, বিষয়টা এমন একটা কঠিন পর্যায়ে দাঁড়াইছে, এই অবস্থাটা থেকে উত্তীর্ণ হওয়ার মতো কোনো পথ আমি খুঁজে পাইতেছি না। আপনারা যদি একটা পথ দেখান তাহলে আমি সেই পথে হাঁটবো, একটা পথ দেখায় দেন। ওই জাফরে যেভাবে কথাটা বলছিল আমার বাসায় তুই বুঝিস না, ওই পোলাপান গুলো একই অবস্থা, হুম 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 মানে প্রতি উত্তরে যে কি তুই তো কারি যেটা উত্তর অনুযায়ী কি আনসার করতে হবে ওইটা না, তাদের যেটা কথা সেটাই। তোকে কি প্রথম বলছি বুঝস নাই, ঠিকঠাক থাকবি নাকি হারা যাবি মাঝখান থেকে, একই কথা। আমি বললাম ঠিক আছে, আমি মনে মনে বুঝতে পারলাম আর কি যে ওদের মাথা ঠিক নাই। তো আমি এই জন্যই বললাম মনে মনে যে আচ্ছা ঠিক আছে ওদের কাছ থেকে আগে সেফ হই, পরে আমি চিন্তা করি অন্য কিছু। তো ওদের কাছ থেকে আমি চলে গেলাম, আমি বললাম ঠিক আছে ভাই আমি এখন থেকে আপনাদের কাছে চলে গেলাম, আপনারা আমাকে দেখবেন না এখানে, এই কথা বলে আমি চলে গেলাম আমার অফিসে, ওইখানেই থাকি। পরে থাকি, ও তো নিয়মিত যাইতে আছে, ও যে কোথায় যায় কাজ করতে এটা কিন্তু আবার ও যাওয়া জানতো না, আমাদের অফিসে যে আসতেছে। হুম পরে নিয়মিত আসতেছে, আমি শুই, যে গেট দিয়া ঢুকে ওরা, গেট দিয়া ঢোকার পরে একটা গল্লি আছে, গল্লির মাথা একটা রুম আছে, রুমের দরজা এদিক দিয়ে আবার এই দরজা সোজা আমি শুই, ফ্লোরের মাঝে শুই, কিন্তু সব শ্রমিকরাই সব ওয়ার্কাররা ওকে ফ্লোরের মাঝেই শুই। আমার আবার এক সিঙ্গেল তুষকের বিছানা ছিল, ওইটা আমি বিছাই এখানে দরজা সোজা শুই। তো এখানে এদিক দিয়ে প্রতিদিন যাওয়া আসা যখন করে তখন দরজাটা আমি খুলে রাখি শোয়ার সময় আর কি, আমি তখন নাইট করি। জি তো এমনি ওর সাথে বলা থাকে আগে যে আমি এই দিক দিয়ে শুইছি, আগে থেকে বলা ছিল যদি তুমি কথা বলতে চাও বা কিছু বলার থাকে তুমি এই দিক দিয়ে এসে বলে যাও, আমি নাইট করতেছি তো তোমার সাথে দেখা করতে পারবো না, দিনে কথা বলতে পারবো না, শুয়ে থাকবো তো বাবা। তো ও সকাল যখন 8টা বাজে আসে, একটু ফার্স্ট টাইম চলে আসে একলা করিয়া, অন্য মেয়েদের সাথে আর আসে না। আয়সা এখানে মানে প্রথমে একটু দুষ্টামি করে, মানে গেট টান দিয়ে খোলা থাকে তো, গেট টান দিয়ে একটু নাকে ধরে বা এরকম টাইপের দুষ্টামি করে পরে ডাকে আমাকে, পরে কিছুক্ষণ কথা বলি। তো এইভাবে কিছুক্ষণ কথা বলি, ও ডিউটিতে চলে যায়, আমি আবার শুয়ে ঘুমাই। তো আমার আবার বিকেল 4টা থেকে ডিউটি,
বিকেল 4টা থেকে রাত্রে 4টা পর্যন্ত এইভাবে সেফটি করা হয়েছে। তা আমি বিকেল 4টা ধরি, ঠিক আছে, কিন্তু ছাড়ে দেই 12টা 1টা বা 2টা বাজে আপনার টিফিন করে আর শুয়ে পড়ি। এমনি গল্প টল্প করি বা ফোনে কথা বলি, ফোনেও আবার কথা হয় তখন। আচ্ছা, আমাদের মেরাজের ভাইয়ের ফোন ছিল, আর ওদের বাসায় একজনের ফোন ছিল, ভাবির, ওই ভাবির না তো ভাইয়ের, মানে ভাবির কাছে হেল্প নিয়ে ভাইয়ের কাছে দিত, ভাইয়ের কাছে নিয়ে দিত। তো আমি কবির ভাইয়ের ফোন দিয়ে কথা বলতাম, কবিরের ফোনটা আমি কথা বলতে ডিস্টার্ব করে ফেলেছি, তো ওর ফোন দিয়ে কথা বলি রাত্রে 12টার পরে বা 1টার দিকে কথা বলি। এভাবে বলতে বলতে তা 1 মাস কয়দিন 4-5 দিন চলে গেছে। এখন ওখান থেকে এভাবে কথা বলতে বলতে 1 মাস 7-8 দিন হয়েছে। তো একদিন ওকে নিয়ে বের হইলাম ঘুরতে। ঘুরে ঘুরে আসার পরে সন্ধ্যার দিকে ওর মার সাথে মিরপুর হাসপাতালে দেখা। ওকে যায় আগায় দিয়ে আসবো, মানে নদীর এই পার থেকে নৌকাতে উঠায় দিয়ে আসবো, এই দিকটা যাইতে হয় আর কি, মিরপুর হাসপাতালের ভিতর দিয়ে যাই। পরে ওর মা এখানে দাঁড়ানো, জিজ্ঞেস করলাম কি হয়েছে খালামণি এখানে আপনি? ওর আব্বুর অবস্থা তো ভালো না, ওরা তো হাসপাতালে ভর্তি করছে না। আগে একবার মাদ্রাজে নিয়ে গেছিলাম, ওদের জমি ছিল এখানে, আপনার বাবুবাজার জমি ছিল 4-5 শতাংশের মতো, ওটা বিক্রি করে মাদ্রাজে নিয়ে চিকিৎসা করছে ওর বাবার অবস্থা ভালো। কিন্তু এই যে আমি যে খালামণি ডাকতেছি, উনি কিন্তু দ্বিতীয় সংসারের মহিলা, আর এই মেয়েটা আর 2টা বাচ্চা দ্বিতীয় সংসারে। এগুলা ওর আব্বুর অবস্থা কিন্তু ভালো ছিল আগে। আচ্ছা, পরে যখন এখানে ওর মা দাঁড়ানো, তখন মাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে খালামণি? বলতেছে যে ওর আব্বুকে নিয়ে হাসপাতালে আসলাম, ওর আগে তো একবার মাদ্রাজে নিয়ে গেছি, তুমি তো জানো নাই, ওখানে চিকিৎসা করে আনছি, এখন তো আবার ধরা পড়ছে একটু সমস্যা, মানে শরীরের সমস্যা বোঝা যাইতেছে। হাসপাতালে ভর্তি করলাম, হাসপাতালে রিপোর্ট করতেছে, পরীক্ষা নিরীক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে। তো হাসপাতালে ঢুকলাম, ঢোকার পরে যাই দেখলাম বেডে শুয়ে রয়েছে, পরীক্ষা নিরীক্ষা গুলো দিছে এবং ভর্তি থাকতে হবে। এখন বাসায় কেউ যায় না, সব হাসপাতালে সারাদিন কাজ করে যার যার মতো হাসপাতালে চলে আসে। খালামণি ওই দিক দিয়ে পাক করে নিয়ে আসে বলে হাসপাতালে, ওই মেয়েও খাই এখানে, আঙ্কেলও খাই এখানে, আর আমি তো খাই আসি, আবার অনেক সময় ওদের সাথে খাইতে হয়, কিন্তু আমিও কন্টিনিউ ওইখানেই থাকি, ডিউটির পর ওইখানেই, রাত্রে ওইখানেই। ও দেখা যায় কি অনেক বড় বেঞ্চ আছে, বারান্দা 4 তলা না 5 তলা ছিল এটা ফ্লোরটা, আপনার একটা গলির ভিতর আছে, গলির ভিতরে একটা বেঞ্চ আছে লম্বা, ও আমার এখানে শুয়ে থাকতো রাত্রে। তো অনেক সময় আমি শুইতাম, এভাবে দুজনে মিলে শুয়ে ঘুমাইতাম আর কি রাত্রে। খালামণি এটা কিছু মনে করতো না, আমরা যেখানে আছি যে অবস্থায় আছি একবার দেখতেও আসতো না। তখন ওনার আব্বার ক্যান্সার ধরা পড়লো, এবং এটা ক্যান্সারটা হয়েছিল আপনার গলার নিচে এরকম বড় টিউমার হয়েছিল, এটার ভিতরে প্রচন্ড এটা দেখে টিউমার ধরা পড়ছে। পরে খুব অল্প সময় আর কি বাঁচবো, এরকম সম্ভবত 21-22 দিনের মতো সময় দিছে, এই ডেটের ভিতরে উনি মানে মারা যাবে। আঙ্কেলকে নিয়ে ওরা চিন্তিত, কিন্তু এই সমস্যাটার কথা ডাক্তার আমার সাথেই বলে, আমাকে ডাইকা নিছে, আপনাকে বলে, আপনি এটা জানেন না? আমি জানাই নাই, আমি কন্টিনিউ এখানে থাকি, তো আমার এখানে এসে বলতেছে কি হয় না হয়, ডাক্তার বলতেছে একজনে এরকম ভাবে সবার পরিচয় দিল, উনি কি হয়, উনি আমার মেয়ের জামাই, আগেই বলছে। পরে আমাকে ডাইকা নিয়ে বললো দেখেন আপনাদের এটার আগের রিপোর্ট গুলো দেখছি, এখন আমরা নতুন করে রিপোর্ট করছি, এটা অ্যাকচুয়ালি যেটা হয়ে গেছে, ওনারা যে রিপোর্টটা দিছে এটা হয়তো আপনারা সবাই এতটা শিক্ষিতরা বুঝেন নাই, এটা মানে মৃত্যু অবধারিত, খুব সামনাসামনি কাছাকাছি। ঠিক 21 দিন পরই ফজরের টাইমে একটু আগে দিয়ে মারা গেছে। আপনি জানাননি ফ্যামিলিকে? আমি আর জানাই নাই। তো যেদিন মারা গেছে ওদিনকা, সরি এখানে একটু বাকি পড়ছে আমার, বলতে ভুলে গেছিলাম। এটা হচ্ছে এখানে যেদিন রিলিজ দিয়ে দিব ওই দিনকার যখন আমি গেছি আমার ডিউটি শেষ করে, তখনকার উনি আমার হাত ধরে, আমি যাই দেখি 2টা বেড ছিল, একটা বেডে উনি শুয়ে আছে আর একটা বেডে দিকে খালি ছিল। তো উনি যখন শুয়ে আছে তখন কিন্তু কথা বলতে পারে। আবার আমি যখন গেছি তখন আমার আঙ্কেল বসে বসো, তখন খালামণি এই দিকে বসে ছিল, একটা বেডের এদিকে একটা বেড খালি ছিল, আর এই বেডটি এই সাইডে বসে ছিল আমার, মানে ওই শামসুন্নাহার বসে ছিল। তখন আমার খালামণি ওইটা জায়গা দিল বসার জন্য, আমি দাঁড়ায় এসেছি, আমাকে আঙ্কেল বলতেছে বসো বাবা বসো, তোমাকে আজকে একটা কথা বলবো। আমি কি বলবেন আঙ্কেল বলেন, আপনি তো প্রত্যেক দিনই কথা বলতেছে, এখন আবার আজকে একটা কথা কি বলবেন? পরে উনি আমার হাতটা ধরলেন, হাতটা এত ঠান্ডা, পরে বলতেছেন যে দেখো বাবা তুমি কে, তোমার বাড়ি কোথায়, চিনি না, তুমি আমার জন্য আমার মেয়ের জন্য যা করছো সব আমি শুনছি, তো আমার মেয়েটা ইতিম হয়ে যাইব, তুমি তো যদি মনে করো আমার মেয়েটা ইতিম, আমার ইতিম মেয়েটার জন্য তুমি সর্বোচ্চটুকু ত্যাগ যতটুকু দিতে পারো তুমি বাবা দিবা, যার জন্য কিবরিয়া ভাই আমি এত কষ্ট করছি,
যখন এই কথা বলছে আমার চোখেতে পানি এমনিতে টলমল করতেছে। যখন উনি বলছে যে তুমি তো জানো ও এতিম, এই কথা কিন্তু বলছে। মানে আলটিমেটলি আপনি যে জানতেন বিষয়টা সেটা উনি উনি জানতেন। যাই না গেছে আমি কিভাবে, এই জন্যই আমি চোখে পানি পড়তেছে আমার বেশি। উনি কিভাবে বুঝলেন? ডাক্তার কিন্তু ওনার সাথে বলে নাই, কিন্তু ওনার মনেই ডাক দিছে। যেদিনকে রিলিজ দেবো এদিনকা এই ঘটনা, যেদিন রিলিজ দেবো এর আগের দিন এই ঘটনা। তো আমাকে বলতেছে তুমি তো জানো এতিম গেছে নাকি এতিম, এরকম ভাবে বলছে। তখন আমি ওজোরে কাঁদতেছি, কথা বলার সুযোগ পাইতেছি না। আমি বলতেছি কথা, কিন্তু আমি বলছি আপনি এভাবে কেন কথা বলতেছেন? বাবা তুমি ওকে দেখে রাখবা, আমি তোমাকে ওর হাতে দিলাম। ওর হাতটা ধরে আমার হাতে দিল, ও খুব সাদরে আমাকে এভাবে গ্রহণ করলো, ওর হাত আমার হাতে দিল। ও এতদিন আমার সাথে চলতেছে, হাসতেছে, খেলতেছে। কেমন চিন্তা করেন, এমন একটা পরিবেশ তৈরি হইলো এখানে। খুব আমি মানে যেটা মানে সর্বোচ্চ মানুষের মানবিক দৃষ্টিকোণ থেকে একটু বিন্দু পরিমাণ যদি থাকে মানবিক দৃষ্টিকোণ, সেটাই আমার জাগ্রত হয়েছে। প্রচুরটা আছে আমার, কিন্তু কিছুটাও যদি থাকে সেটাই জাগ্রত হয়েছে এখান থেকে। আর পিছু হাঁটার মতো জায়গা নেই। আমার হাতে হাত দিয়া ওরা দিচ্ছি। এর আগে যে সিচুয়েশন গুলো আমি ওর প্রতি দুর্বল হয়েছি, ওর হাতে হাত ধরছি, ওর প্রতি যে আমার একটা আবেগ, আপনার এমনি অন্তরে আবেগ কি বলেন, আর যেটা মানুষ বলে যে পরিষ্কার ভাষায় যে অনেক সময় বলে যে সেক্সুয়াল একটা আবেগ, যেটাই বলেন, ওর প্রতি আমার অনেক ধরনের অনেক কিছু সৃষ্টি হয়েছে। অনেক সময় আমি একবার মনে বলে গেছি এখানে যে ওর প্রতি আমার এমন একটা আকর্ষণ তৈরি হয়েছে যা আমি এখনই ওকে চাই, খুব কাছে চাই। মানে কোনো কোনো সময় কোনো কোনো মুহূর্তে এমন ভাবে উপস্থাপন হয়েছে আমার সামনে, তার এক একটা পার্ট এক একভাবে আমি নিছি, এক একভাবে আমি তাকে আমি মানে গ্রহণ করতে চাইছি, এরকম ভাবে আমার মনের ভিতরে ওর লাগছে। তো ওকে আমি বললাম যে তুমি যদি তোমার বাবা যেভাবে বলছে তুমি যদি এভাবে রাজি থাকো, তোমার বাবার কথা আমি একমত, তোমার বাবার কথা আমি এক বিন্দু পরিমাণ ফালবো না, আমার জীবন দিয়ে হইলেও রাখবো। কিন্তু এটা যদি তুমি ঠিক রাখো তাহলে কিন্তু আমি ঠিক রাখবো। আমি আঙ্কেলকে হাত ধরা, আমাদের তিনজনের হাত ধরা, আমি আবার রিপিট করলাম আঙ্কেলকে, আঙ্কেল দেখুন আপনার মেয়ে যদি এটাতে সম্পূর্ণভাবে থাকে, আপনি যেভাবে বলছেন এভাবে যদি ও থাকে, আমি ওকে কখনোই ছাড়বো না মৃত্যু আগ পর্যন্ত। আমি এই কথাটা বারবার বলি, এখনো বলি, সবসময় বলি যে আমি একে এই কথাটা বলছি, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি ওকে ছাড়বো না। তো এখান থেকে পরের দিন নিয়ে যাওয়া হলো ওনাকে। আর এই ফাঁকে আমরা প্রতিদিন রাত্রি আমরা মানে দুজনই ছেলে মানুষই ছিলাম। আমার বয়স তো 21 ছিল, ওর বয়স ছিল 14 বছর। ছেলে মানুষই ছিলাম আমরা, অনেক দৌড়াদৌড়ি করতাম কিন্তু হাসপাতালে। বাচ্চা পোলাপান যেভাবে দৌড়াদৌড়ি করে, যেভাবে খেলাধুলা করে, এভাবে কিন্তু দৌড়াদৌড়ি করতাম আমরা। এখন যেটা বুঝি আর কি, এখন এটা বলতে গেলে নিজের কাছে অনেক ছোট লাগে বা মনে খারাপ লাগে যে এরকম কি করছি আমরা। কিন্তু কোনোদিন দুজনের ভিতরে কোনো রকম অনৈতিক বা অন্যরকম নোংরামি টাচ বা অন্যরকম নোংরামি চিন্তাও হয় নাই কাউকে, না আমিও না ও না। কিন্তু ও তো এই কাজটা করছে, কিন্তু ওইগুলি আমার মনে পড়তো না। পাশাপাশি দেখেন ওইটা কিন্তু বেড়ে উঠছে। হ্যাঁ, খুব স্বাভাবিক। তো জুলাই আগস্ট মাস গেল, সেপ্টেম্বরের 17-18 তারিখে মারা গেছে। ওকে। তো আমি এখন মারা গেছে, এখন ওনাকে যাই খবর দিলাম। এখন একটু যাওয়া হয় না এদিকে, ও আসে, ওকে নিয়ে মানে প্রতিদিনই এখন ঘুরতে বের হই। বাবা মারা যাওয়ার পর দিন থেকেই এদিক সেদিক যাই, বসি, অনেক গল্প করি। গল্পগুলো খুব মানে সংসারী গল্প। তারপরে ওর বাবা মারা গেছে এই ধরনের কিছু গল্প, তার বাবা যেসব কথা বলেছে এই ধরনের কিছু গল্প, কিভাবে তোমার বাবার স্বপ্নকে বাস্তবায়ন করা যায়, কিভাবে তোমার বাবা আত্মার শান্তি পাবে, এরকম কথাবার্তা আমি বলতেছি নিয়মিতই। এই 5 দিন চলে গেল এইভাবে। 17, 5, 22, 23 তারিখ যখন আমরা ঘুরতে বেরোইছি, ডিউটি শেষ বিকাল 4টা, তখন আবার মিরপুর হাসপাতালে এদিক দিয়ে বের হই। মিরপুর হাসপাতালের সামনাসামনি আসছি, ওনার মা আসছে। ওনার মা এসে বলতেছে, বাবা এই পর্যন্ত তো কিছু বলি নাই তোমাকে, আজকে তোমাকে একটা কিছু বলবো। হাসপাতালের সামনে এখানেই খোলামেলা এবং খুব নিরিবিলি, মানুষজন নাই। এই সাইডটা গাছপালা ভরা, এদিকে মানুষজন কম আসে। পরে বলতেছে তোমাকে আজকে কিছু বলবো। কি বলবেন খালামণি? বলতেছে আজকে ওরে তোমার হাতে তুলে দিলাম, তুমি ওকে নিয়ে যেদিকে যাইতে পারো, তোমার খুশি, তুমি ওকে রাখো, মারো আর বাঁচাও, যাই করো। আমি কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করলাম। এই দিয়ে কিন্তু আমার মা বাবা বা আমার আপনজন কিন্তু কিছু জানেও না, এবং আমি ভুলেও গেছি মোটামুটি প্রায় এই 1-1.5 মাস 2 মাস এই সময়টা আমি কিন্তু খোঁজ খবর নাই, টাকাও পাঠাইনি। তো ওই সময় আমার বাড়ির অবস্থাটা তেমন একটা খারাপ না, এখন এই সময়টা একটু ভালো ছিল। আচ্ছা, ভালো ছিল বলতে আমার বাবা আবার জমি বিক্রি করছে বাড়ি করার জন্য, বাড়ি করব। এর আগে দিয়ে আমার বাবা কিন্তু আমাদের অফিসে আসছিল টাকার জন্য। আচ্ছা, আসার পরে আমার বাবাকে ম্যানেজার বলেছে আর ছেলে অনেক বড় হয়েছে, বিয়ে করার না কেন, দুষ্টামি করে বলছে, যদিও আমার বয়স নাই। ওই বিষয়টা মাথায় রেখে সম্ভবত আব্বু জমি বিক্রি করছে, জমি বিক্রি করে ঘর উঠানোর জন্য প্ল্যান করছে। তো এই ফাঁকে আমি ঢাকাতে
যখন এই অবস্থা আমাকে বলতেছে যে তুমি যাই করো, তোমার সিদ্ধান্ত, তুমি ওকে যেখানে নিয়ে যাও, বাঁচাও আর মারো। তো আমি কিছুক্ষণ স্তব্ধ থেকে নীরবে থেকে আমি বললাম, আন্টি দেখেন, এটা আসলে এরকম হয় না, এটার একটা মানে ডকুমেন্ট বা একটা থাকতে হবে, ইস্যু থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে, আর নাহলে এটা খারাপ দেখা যায় সমাজের মাঝে, এটা খুব খারাপ দেখা যায়, আপনি এটা আমাকে ডকুমেন্টস করে দেন। পরে উনি বলছে তোমার ইচ্ছা, তুমি যেভাবে করো আর কি। পরে আমি বললাম যে আপনি কালামণি আর 2জন লোক নিয়ে আসেন, যেহেতু আমি শুনছি জানছি মানুষের কাছ থেকে বিয়ে করে সাক্ষী লাগে, মেয়ের পক্ষ 2জন, ছেলে পক্ষ 2জন। আমি বললাম কালামণি আপনি যায় আর 2জন লোক নিয়ে আসেন, আর আমি আমার ফ্যাক্টরি থেকে 2জন ছেলে নিই, তো সাক্ষীগুলো নিয়ে আমি আজকে বিয়ে করব, 23 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা 7টা। তো এই ফাঁকে আবার ওদেরকে আমার বন্ধুদের ফোন করলাম আর খালামণিরা পাঠাইলাম বাড়িতে, বাসায় 2জন লোক নিয়ে আসার জন্য। আমি আবার ওই ফাঁকে ওকে নিয়ে কিছু মার্কেটিং এ গেলাম। ভাবলাম আজকে যেহেতু বিয়ে করব, সাথে আবার টাকা আছে আমার, ভাবলাম আজকে যেহেতু বিয়ে করব সেহেতু কিছু অন্তত ওকে দিই। তো ওর জন্য নাকের একটা ফুল কিনি যায় আর ভালো একটা 3 পিস কিনি, আমার জন্য কিছু কিনি না। একবার আমার মনে হইলো ও তো আমাকে বললো না তোমার জন্য তো কিছু কিনলা না, একবারই মনে হচ্ছে জাস্ট, এর বেশি আর মনে হয় নাই। আচ্ছা, এটা নর্মালি আমি নিয়ে নিছি যে অসুবিধা নাই। এই শুরু হলো কিন্তু আমার মনের বেদনা, সাংসারিক বেতন। ওকে, আমি যখন ওকে নিয়ে আসলাম তখন খালামণি আসছে মিরপুর হাসপাতালে, আর আমার 2 বন্ধু আসে নাই। আবার ফোন দিলাম, ওরা বলতেছে যে এখনো আসে নাই, ওরা যে ঘুরতে গেছিল এখনো আসে নাই। তো আমি ভাবলাম যেহেতু ওরা 2জন সাক্ষী নিয়ে আসছে আর 2জন ছেলেও নিয়ে আসছে, ছোট ছেলে, ওইটা আবার আত্মীয় স্বজনের ভিতরে খুব ভালো ভদ্র ছেলে ওরা। ওকে, পরে ওদেরকে নিয়ে গেলাম, নিয়ে যায় কাজী অফিসে ঢুকলাম, বিয়ের টোটাল কথাবার্তা আলাপ আলোচনা লেখালেখি শেষ। এখন কাবিনের টাকা 5 লাখ ওরা বলতেছে। এখন আমি যে ড্রেস টুস কিনলাম, নাকের ফুল কিনলাম, এরপরে এত টাকা আমার কাছে নাই যে কাবিনের টাকার দেন মোহর, যেটা ইটা যেটা কোস্টিংটা যেটা আসে আর কি, এটা দেওয়ার মতো আমার কাছে নাই। ও আচ্ছা, কাবিনের টাকার যে ইয়েটা মানে কাজীকে দেওয়ার জন্য যেটা, হ্যাঁ, এই টাকাটা নাই আমার কাছে। 5 লাখ টাকা দিলেও আমার সমস্যা নাই, আমি বলতেছি। আচ্ছা, যদি এটার যে কোস্টিংটা আসে এটা যদি আপনারা দিতে পারেন 5 লাখ না আরো বেশি দেন, সমস্যা নাই আমার। আচ্ছা, এটা আপনি বলতেছেন? আমি বলতেছি। ওদের এখানে আপনার চিকনি নামে একটা মেয়ে আছে, ওই মেয়েটা আপনার একটু বেশি বার্গেনিং করতেছে, ওই বলতেছে না দিতে হবে দিতে হবে। আমি ঠিক আছে দেন, আপনার কাছে টাকা থাকলে আপনি দেন, প্রয়োজনে আমি পরে আপনাকে দিয়ে দিব, হাওলাতি দেন, আপনার কাছে টাকা থাকলে দেন, 5 লাখ টাকা কাবিন দেন, এটার যে গোষ্ঠীটা আসে এটা আপনি দেন, ওকে, আমি এটার নেক্সট আপনাকে দিয়ে দিব। এখন আমার সাথে এটার কোস্টিং দেওয়ার মতো টাকা নেই। কাবিন তো 10 কোটি দিলে সমস্যা নাই, যদি এটা কোস্টিং না দেওয়া লাগতো আমার কাছে, আমি এরকম আমার মনে হইতেছে। পরে লাস্টে কত টাকা আছে, এত টাকা আছে, এটা কত দেওয়া যাবো, 1 লাখ। 1 লাখ টাকায় দেওয়া হলো কাবিন। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে। যখন ওনারা বলতেছে 5 লাখ টাকা দিতে হবে ওই মেয়েটা, চিকটি মেয়েটা, আমি বলছি না 5 লাখ টাকা দেওয়ার মতো এবিলিটি আমার কাছে নাই, এটা কোস্টিং দেওয়ার মতো। তো এখন বিয়ে হবে না, তাহলে চলে যেতে হবে, পরে এক সময় করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যাই। এটা বইলা, এই কথা বইলা ওরা চলে যাইতেছে, মানে মেরে নিয়ে টানানি শুরু করছে, যা চল পরে এক সময় হবে। ওটা আবার ওর আপু লাগে, মানে আপন না, যে মহল্লা থাকে বুঝতে পেরেছি। তো ঘটনাটা কি দাঁড়ালো? পরে চলে গেল আর কি, নিচে নামে বসছে, দোতলা ছিল কাজে, বেশ নিচে নামে গেছে। তো আমি মনে করলাম ওর আব্বু আমাকে দিয়ে গেছে আমার কাছে, ওর মেয়ে, ওর মা দিয়ে দিল আমার কাছে। কোন জায়গার এক মেয়ে এই কাজের টাকা নিয়ে এই ঝামেলা বাজায় মেয়ে নিয়ে যাইতেছে, মেয়ে দিয়ে আবার একটু কান্না ভাব, নিচে নামে গেছে। পরে আবার আমি নিচে নামলাম, নামে হাত ধরে আবার নিয়ে আসলাম, কোনো কথা নাই, নিয়ে এসে বলছি উপরে। আমি বলছি কাজে স্যার আপনি করেন, বিয়ে পড়ান, টোটাল কাজ সম্পন্ন করেন, 1 লাখ টাকা দেন। ওই মেয়ে বলতেছে না 5 লাখ টাকা দিতে হবে এনতেন। আমি দেখেন আমার শাশুড়ি ছিল, ওরা বলতেছে যাইতে হবে। আমি বললাম না ঝামেলা আছে, ওইদিকে পোলাপানগুলি এরকম। আমি তখন ওর কনসিভের কয় মাস চলতেছে? কনসিভে 3 মাস সামথিং। ওকে। পরে আমি যখন যাইতে চাই না, ওরা বলতেছে কি ছেলে কি করবো, কোন ছেলে আর কি করবো, আসো তুমি আমার সাথে, তুমি বিয়ে করছো, এখন তুমি বেটার মতো যাবা। আমি বললাম দেখো ভাই, ঝামেলা এরা চলাটা ভালো, ঝামেলা যুক্ত কইরা এই মামা সিং এর বা অন্য কোনো বইলা গর্ব করে এগুলা কোনোতে লাভ নাই। ঝামেলা হয়ে গেলে তো হয়ে গেল। তাও ওরা নিয়ে যাই, ওর সাথে নিয়ে গেল এবং নদীর ওই পারে যাইলাম, এই নৌকা দিয়ে আমি আবার রিটার্ন চলে আসলাম, ওদেরকে নামাই দিয়ে আসলাম আর কি। আমি বললাম যাও এখন ভাই, আমি আমার ঘরে চলে যাই, আমি পরে আসতেছি, একটু গুজগাছ করে আসতে হবে, একটু সিস্টেমের ভিতরে আসতে হবে। তো আমি যখন চলে আসলাম এখান থেকে চলে আসার পরে আপনার সেপ্টেম্বরের 30 তারিখ বিয়ে করছি। শুক্রবার দিন আমার এক ভাতিজা খলিল নাম, ও আসছে আম্মুর একটা চিঠি নিয়ে, যেহেতু 2 মাস ধরে বাড়িতে যাই না বা যোগাযোগ করি না,
চিঠি নিয়ে আসছে শুক্রবার, আমি শুক্রবার অফ ডে কিন্তু ডিউটি করতেছি। হুম মানসিক একটু চাপও আছে, চিন্তা করলাম কাজে থাকলে মানসিক চাপটা কমে দেবো। পরের দিন আবার যখন ডিউটি করতেছি 9টা-10টার দিকে আমার বাতিতে আসছে চিঠিটা নিয়ে, বলতে তোমার আমার একটা চিঠি দিছে। তখন আমি ডিউটিটা তখনকার মুহূর্তটা আমার জীবনে বলার মতো না। আমি যেন আমার মার মুখের কথা শুনতেছি, আমি পড়তেছি না। আমার কাছে এত খারাপ লাগলো, এত ব্যথায় ব্যথিত হইলাম আমি। পৃথিবীতে যদি সর্বশ্রেষ্ঠ কিছু থাকে মারা গেছে, আমি এটা আমার চোখে দেখছি, আমি বুঝি এখন। 1 মিনিটের ব্যথায় যে ব্যথিতটা হয়, এটার শোধ করার মতো কোনো যোগ্যতা কোনো সন্তানের নাই। চিঠিটা পড়ার পরে আমি তখন এতটাই আমার মার প্রতি আবেগ আপ্লুপ্ত হয়েছি, হওয়ার পরে আমি এটাকে ভুলে গেছি সম্পূর্ণ। তখন আমার আম্মু এরকম ভাবে লিখলো যে তুমি এমন কিছু করো যেটা আমরা মানে মাইনে নিতে পারবো না। তো এখান থেকে আমি চিন্তা করলাম আম্মু বুঝে গেছে মার মন, সবকিছু চিন্তা ভাবনা করে আমি ওখানে যাওয়া বন্ধ করে দিলাম। বৃহস্পতিবার বিয়ে করছি, শুক্রবারে চিঠিটা পাইলাম এবং বাতিজাকে বললাম চিঠিটা কি আজকে নিয়ে আসছো, যেহেতু সকাল সকাল আসছে, সেহেতু আমি প্রশ্ন করলাম না আজকে না, এটা তোমার আম্মু দিছে বুধবার দিন আমি ঢাকা আসছি। মানে বুধবার দিন ঢাকা আসছো, তুমি বুধবার দিন আমার কাছে আসলে না কেন? তাহলে হয়তো আমার জীবনে এই ট্রাজেডিটা হয় না, অন্য একটা দিকে যাইতো, অন্য একটা মূল্যিত হয়তো বা। আম্মু এরকম ভাবে কষ্ট পাইছে, এরকম ভাবে আবেগপ্লুপ্ত হয়ে এই চিঠিটা লিখছে। আম্মু তো আমার মনে হচ্ছে চোখে সব দেখছে, আর চিঠি পড়ে এরকম মনে হইতেছে। আচ্ছা যাই হোক, এই কষ্টে আমি ওইখানে আর যাই না। না যাওয়াতে 1 দিন 2 দিন 3 দিন 1 মাস, এই আপনার এই মাসটা চলে যায়। 23 তারিখ বিয়ে করছি, 7 দিন যায় নাই। সেপ্টেম্বর মাস চলে যায়, অক্টোবর মাস যাইতেছে। তো এর মাঝে সেপ্টেম্বর মাসে 28 তারিখ 29 তারিখ একজন আসছিল আমার সম্বন্ধী, আগের তরফের যে সম্বন্ধী। জি। পরে একজনে ডাকিয়ে দিল, আমি গেলাম, বললাম যে ভাই আমি কি আপনি, যে আমি তো শান্তনার বড় ভাই এই সম্পর্কেই। তো তুমি যাইতেছ না, তুমি বিয়ে করছো, যাইতেছ না কারণটা কি? এখানে তো মানুষের সমালোচনা করতেছে। আমি দেখেন মানুষের সমালোচনা করতেছে, আমার আন্টি বলছে যে এই বিষয়টা একদম গোপন থাকবো, এখন পরে জানাজানি হবে। তো আমার ফ্যাক্টরিতে জানছে, ঠিক আছে, আমার ফ্যাক্টরিতে চাপ দিতে যাওয়ার জন্য, কিন্তু আমি মানসিকভাবে প্রস্তুত না। আর টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে, আমার রুম নিতে হবে, বাসা নিতে হবে, আমি এগুলো প্রস্তুত করে তারপরে আমি মানে যাবো আর কি। ওনাকে এই কথা বইটা ফেরত দিছি। তারপর অক্টোবরের 3 তারিখে আবার আসলো, ওই যে ভাই ছিল ওই ভাইয়ের ওয়াইফ আসছে, তারপর ছোট একটা শালা আসছে। ওনারা আসার পরে ওনাদেরকেও এইভাবে আমি মানে যাইতে বলছি, চলে গেছে। আমি এইভাবে বলছি যে আমার টাকা পয়সার সমস্যা, টাকা পয়সা ম্যানেজ করে একটু গুজগাছ হয়ে তারপর আমাকে যাইতে হবে, আমার ঘর নিতে হবে, বাসা নিতে হবে এবং এটাকে গুজগাছ করতে হবে, একটা সংসার করার জন্য যা লাগে আর কি। যেহেতু আমার বাড়িতে শোনাইছি না, সেহেতু আমার বাড়িতে এখন নিয়ে যাওয়া যাবে না, পরিস্থিতি মোকাবেলা করে তারপর নিতে হবে। আর যে ঝামেলাটা আছে, এই ঝামেলাটা এখনো 3 মাস প্লাস হয়েছে, এখনো তার ভাবিরা বা কেউ জানে না। মানে আপনার প্ল্যান কি ছিল, বাচ্চাটাকে রাখবেন নাকি নষ্ট করে ফেলবেন? বাচ্চাটাকে আমি রাখবো। আপনার প্ল্যান ছিল এটা, ওই পক্ষ থেকে প্ল্যান কি ছিল, মানে আপনার ওয়াইফের পক্ষ থেকে? ওরা, আমি তো প্রথমেই বলছি যে আমি কিন্তু এটাও বলছিলাম যে বাচ্চাটাকে ফেলায় দেওয়ার জন্য। ওরা শেষমেশ আপনার অফারটাতে রাজি হয়েছে? আমি বলছি এটাও করতে পারেন, নয়তোবা আমাকে, আমি এটা মানে মাইনে নিতে রাজি আছি, এটা আমাকে দিয়ে মানে দিতে পারেন, সমস্যা নাই। আমি পরে ওনারা বলছে যে তুমি যেভাবে মনে করো, তুমি যেভাবে ভালো মনে করো। তো এইভাবে লাস্ট 15 তারিখ আমার ওয়াইফ, শাশুড়ি, আমার 2 বড় ভাইয়ের ওয়াইফ, 2 শালা, 2 সম্বন্ধী, মোটামুটি 9-10 জনের মতো ওরা সবাই আসছে। আসার পরে এরা আগে যে আরো কয়েকবার আসছে, ওরা আমাকে নিয়েই যাইবো, আমি যেভাবে হোক সিরিয়াস করছি, ওদেরকে পাঠাইছি, কিন্তু ওই দিনকার তো নিয়েই যাবো, আমার ওয়াইফ সহ আসছে। আমি একটা জিনিস বুঝতে পারছি যে আপনার মায়ের চিঠি পাওয়ার পরে আপনার মনটা তখন আপনার মার দিকে ঘুরে গিয়েছে। জি। তখন আপনার কাছে মনে হচ্ছে যে না, আমি যেটা করছি এটা ভুল করে ফেলছি, করাটা ঠিক হয়নি। আর এদিক থেকে তো আলটিমেটলি যারা আপনাকে বিয়ে দিয়েছে তারা তো আপনাকে টানাচাড়া করবে, এটাই খুব স্বাভাবিক, কারণ বিয়েটা হয়ে গেছে। সো ফ্যাক্ট হচ্ছে এটাই। হ্যাঁ, তো সবাই মিলে এসছে। তারপর পরে আমি কি করব, এখন যাইতেই হবে, এখন আর মানে ইয়া নাই, কোনো ওয়ে নাই যে আমি না যাব। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আজকে আমি যাব, কোন আমাদের সাথে যাইতে হবো। বারবার বলতেছি আমি একটু গোছ কাজ করে কিছু একটা সাথে বা কিছু একটা কেনাকাটা করবো, তারপর যাবো, আমি যাবো আজকে শিওর, কনফার্ম এটা।
ওনারা মানতেছে না যে অনেকবার ঘুরে দিচ্ছেন, আপনার সমস্যাটা কি, সমস্যা থাকলে বলেন। আমি বলছি বারবারই যে সমস্যা নেই। এখন আবার অলরেডি আবার মুডটা আবার ঘুরে গেছে। এখানে আপনার 23 তারিখ, পরের মাসে 15 তারিখ, এই 22 দিন পরে কিন্তু যাইতেছি। একসাথে বের হয়েছি, বের হয়ে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আপনারা যান, আমি মার্কেটে যাই, একটু মার্কেটে যাই, কিছু কেনাকাটা আছে, কেনাকাটা করে পরে আসতেছি। পরে লাস্ট রাস্তায় এটা আমি ম্যানেজ করলাম, ম্যানেজ করে ওরা যাইলো, আমাকে যাইতেই হইব। পরে আমি কি করলাম, কিছু কেনাকাটা করলাম, তারপরে গেলাম রাত্রে গেছি আপনার 8টার দিকে, খাওয়া দাওয়া করলাম এখানে যায়। রাত্রে 11টা 12টা পর্যন্ত আমাকে মানে টোটাল সবাই মানে কাছে রাখছে বা ই করছে, ওদের ঘর একটা মানে সেভ করছে ওরা মানে থাকার জন্য। আমি 11:30 দিকে চলে আসছি, মানে 11টার দিকে বের হয়েছি। বের হয়ে আমি বলছি এদিকে হাঁটি উঠে আসতেছি, ছাড়তে চাইছিল না, বাচ্চা ছাড়া যেটা ওইটাকে সাথে দিছে। আমি পরে ওকে দোকানে একটা কিছু মজা কিনতে দিয়ে আমি বলছি তুই এখানে দাঁড়া, খাইতে থাক, আমি এটা একটু মানে একটা বার থেকে আসি, মানে প্রস্রাব করতে আসি, এরকম বলছি আর কি। তো ও দাঁড়ায় রয়েছে, আমি চলে আসছি। পরে ওরা আমাকে খুঁজে আমার অফিসের নাম্বারে কল দেয়। আমার তো তখন নিজের ফোন নাই, অফিসের নাম্বারে ফোন দিলে আমাকে পাইছে। আমি বলছি দেখেন এখানে যে ঝামেলাটা আমি দেখছি, এক বাসায় নিচে উপরে বিছানা, এভাবে আমি থাকতে পারবো না, আপনাকে আমাকে ক্ষমা করবেন। আমি তো গেছি, আমার সম্পর্ক ঠিক আছে, সম্পর্ক থাকবো, আমি এটা মানে করতেছি, প্রসেস করতেছি রুম নেওয়ার জন্য, তারপরে আমি আসবো আবার। এটা তো আপনি আগে থেকেই জানতেন, কারণ তার সে বাসা আপনি পড়াতেন। হ্যাঁ জানতাম, এই জন্য তো যাই নাই, তারপরে তো আমাকে নিয়েছে এইভাবে। আচ্ছা। তো আমি চলে আসলাম। পরে ঠিক পরের দিন যাই আমি একটা রুম নিলাম, এদের বাসা রুম নিলাম বলতে কি ওরাই একটা রুম ছাইড়ে দিছে, মানে বিয়ের কতদিন পরের ঘটনা? বিয়ের 23 দিন পরের ঘটনা এটা। তখনও আপনাদের মধ্যে স্বামী স্ত্রী যে ব্যাপারটা, এগুলো কিছু হয়নি? হয় নাই। ওকে। পরে আপনার যখন পরের দিন আবার আমাকে ফোন করছে, আমি ডিউটি করতেছি, তখন আমার ফোন করছে রুম একটা ম্যানেজ হয়েছে, মানে আমার শাশুড়ির রুমের সাথে রুম, আরেকজন আসছিল ওইটাকে মানে ম্যানেজার দিয়ে মানে এটা ক্লিয়ার করেছে, তাকে অন্য আরেক রুমে পাঠাইছে। তো আমি বলছি না, এটা তো আপনারা আমাকে মানে ভাবি ফোন করছে, আমি মিথ্যা কথা বলে নিতেছেন। না ভাই সত্যি আপনি আসেন, আসলে কালকে যেমন গেছেন আজকে যাইতে পারবেন না, আপনাকে ভাইনা রাখুন নাকি? আমি বলছি ঠিক আছে আসছি। আইসা দেখি ঠিকই রুম ক্লিয়ার করছে। ওরা এমন ভাবে গোছ গাছ করে রুমের মানে দিনের বেলা কমপ্লিট করে রাখছে, আমি আসলে আমাকে তালা দিব। ওকে। ব্যাপারটা হয়েছে এরকম, মানে 24 দিন হয়ে গেছে আমরা একসাথে থাকি নাই, ওদের কাছেও একটু অন্যরকম লাগতেছে। ঘটনা কি, ওদেরকে আজকে একসাথে রাখবো, দিনেই রাখবো, মানে এইভাবে প্ল্যান করছে ভাবি, দুই ভাবি মিলা। তো যাওয়ার পরে খাওয়া দাওয়ার সবকিছু আগে ম্যানেজ করে রাখছে। তো 11টার দিকে গেছি, দিনের 10:30 11টার দিকে, তখন খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে বাইরে দিয়ে লক করে দিল গেট। থাকেন আপনারা এখানে, গল্প করেন, আমরা আছি এখানেই। আবার গলির ভিতরে আপনার নিরিবিলি আছে, কোনো উশৃঙ্খলতা নাই। তখন আমি করলাম কি, এখানে একসাথে গল্প একটু করলাম দুজনে, বাসর করে যা হয় আর কি আমাদের দিনের বেলায় তাই হইলো। সময় নিলাম অনেক সময় নিয়ে অনেক কথা বলে অনেক আলোচনা করলাম। ও তো একদম ছোট বাচ্চা মেয়ে, তো ওর সাথে যে কাজটা ওরা করছে এটা তো খুব খারাপই করছে। তো এই অবস্থা বাচ্চাটা বড় হতে লাগলো। আমি করলাম কি, এরপরের মাসে আমি বাসাটা চেঞ্জ করে ফেললাম। এত কাছে এত সাথে আমি বাসা রাখবো না, আরেক জায়গায় বাসা রাখলাম, আর এর থেকে 1.5-2 কিলোমিটার দূরে। ওইখানে বাসা নেওয়ার পরপরই হয়েছে কি, আমার আপন যেটা মারা গেল, বাসা নেওয়ার 8-9 দিন পর মারা গেল। তখন আমি আমার অফিস থেকে ফোন দিছি ওইখানে মালিকের নাম্বারে, মালিকে আমাকে ডাকছে, আমি জাগনা পাই নাই। মালিকে আবার এটা আমাদের রুমটা এমন সিস্টেম ছিল, মানে এখানে ডাকলে শোনা যায় আর কি সহজে। সাথের যে রুম আছে ওই রুমের যদি কেউ বলে দেয় তাহলে হয়তো হবে। মালিক আর নিচে নামছে না, তো ওইখান থেকে অফিস থেকে লোক পাঠাইছে আমার অফিস থেকে আমার বাসায়। ও ডাইগা এখান থেকে বলতেছে মেন গেট থেকে যে তোর চাচা মারা গেছে, আমার নাম ধরে বলতেছে। পরে আমি শুনলাম, শুনে আসলাম, বললাম। পরে আমি এখানে গেলাম আর কি। যাওয়ার পরে হয়েছে কি ভাই, আমি 5 দিন ছিলাম এখানে। তো 5 দিন থাকাতে ওরা ভাবছে কি, যেহেতু ও প্রথম 23 দিন আসে নাই, এখন এখানে 1 মাস তাও গেবে আসছি। এই বাসাটা কিন্তু যখন নিচে 1 মাস গেবে আসছি, তো 4 মাসের উপরে হয়ে গেছে কিন্তু বাচ্চার বয়স। আবার ওইখানে যা 9-10 দিন ছিলাম ওই নতুন বাসা, 5 মাসের কাছাকাছি হয়ে গেছে এদিকে। আবার এদিকে বাড়িতে এসে 5 দিন খাবার দাবারের যে একটা আয়োজন, এটা শেষ করে আমি আসবো এরকম প্ল্যান, ঠিক তাই করলাম। আমার মনে তো কোনো ইয়া নাই, ওরা ভাবছে কি আমি আর আসবো না। গেবে কিছু প্ল্যান গেছে আমার, যে আমি নিয়মিত কি করছে ওরা, বাজারে ফেলাই দিব। ওকে, মানে আমি আইসা শুনলাম টোটালি প্ল্যান। আমি যখন আসছি তখন আর আধা ঘন্টা পরে আসলে তারা এই কাজের জায়গা আর কি, আধা ঘন্টা পরে আসলে ওরা চলে যায়, আমি আইসা পরে পাই না, বাসায় পাই না, মানে এই কাজের জায়গা আর কি ফালানোর জন্য। আপনি আসার পরে তারপরে ঘটনাটা স্টপ হলো। তখন আমি যখন দেখলাম তখন সবাই থেকে গেলো, সবাই বলতে একটু এদিক সেদিক যেতে চাইছিলাম ঘুরতে, ওদের বাসায় এরকম ভাবে আমাকে সেভ করলো, মানে
ম্যানেজ করলো আর কি। পরে আস্তে আস্তে জানতে পারলাম ও আবার একটু বাচাল ছিল, সব কথা বলে দিত, কিন্তু সব কথা বলে দিত। পরে কয়েকদিন পরে বলে দিল যে এই ঘটনা, তোমাকে তো বিশ্বাস করছিল না, আর আমাকে এই দিনকে এই সময় এই মুহূর্তে এই কাজটা করতে চাইছিল, তুমি আর আধা ঘন্টা পরে আসলে আমাকে পাইতা না, বা এই বাচ্চাটাও তুমি আর পাইতা না। তবে একটা ভালোই হতো, যেটা যাওয়ার শেষ হয়ে যাইতো ঝামেলা, তুমি আসলে পরে আমাদের সম্পর্ক থাকতো। এই অবস্থা করে বিয়ের 24-25 দিন পরের ঘটনা আর কি। মাই গুডনেস। ওর সাথে বৈশা এরকম গল্প করতেছে, তো এইটা আমার মাথায় অনেক মানে চাপ লাগছে, কিন্তু আমি তারপরেও নেই নাই কেন, হয়তো বা এলাকার পোলাবার মানে আবার একটু প্রভাবশালীও রংবাস টাইপের, হয়তো আইসে কোনো বিষয়ে কোনো কমিটমেন্ট বাকি ছিল, হয়তো এটা শেষ করতে আসছে, বা একটা গল্প এরকম হইতে পারে। ফাইন, আপনি আমি এভাবে বুঝে নিলাম। তখন আমি ওকে প্রশ্ন করলাম, কি ব্যাপার তুমি এখানে বসে আছো, আমাকে ডাক দিলে না কেন? রাইট। বলতেছে একটু গরম লাগতেছিল এই জন্য। আমি ফ্যান আছে রুমে, তোমার গরম লাগতেছে মানে? বাইরে গেছিলাম, টয়লেটে গেছিলাম। গল্পটা হাইড করলো সে। টয়লেটে যাবো, আমাকে নিয়ে যেতা। ও আর কোনো কথা বললো না, ও চলে আসলো, রুমে ঢুকলো, আমিও ঢুকলাম। আমি বলছি যে দেখো, এভাবে যদি কোনোদিন বের হও তা আমাকে সাথে নিয়ে বের হবা। এটা কি আপনি ওই ছেলেটার সামনেই বলেছেন? হ্যাঁ, আমি ওই বাকি কথাগুলি ওর সামনে বললাম, আর এখন ঘরের ভিতরে এই কথাগুলি বলতেছি। আচ্ছা আগে যে কথাগুলি বলছি সেই কথাগুলি ওই ছেলেটার সামনে বলছি। আচ্ছা। তুমি এখানে আসছো কেন, আসছো আসবা, আমাকে নিয়ে আসবা না? ও বলতে প্রস্রাব করতে গেছি বা গরম লাগছে এরকম। তো ওই ছেলেটা কোনো কথা বলেনি আপনার ওই সাথে? ছেলেটা কোনো কথা বলে নাই তখন। আচ্ছা। কিন্তু গল্পটা যে ওরা দুজন করতেছে, আমার গেটটা এমন সিস্টেমের, গেটটা আপনাতেই লাইগা যায়, টান দিলে আপনাতেই যায় লাগা। ঠিক আছে, হ্যাঁ। তারপর পরে ঘরে আমি এভাবে বুঝাইলাম, আমি দেখো এরকম জানার না হয় আমাকে সাথে নিয়ে যাবা। পরের দিন আবার ঠিক সেম একই ঘটনা। দেখলো আমরা দুজনের দৈহিক সম্পর্ক হয়েছে। তো এই সময় একটু শারীরিক অবস্থা একটু অন্যরকম থাকে, একটু শুইলে ঘুম ধরে, তো আমিও ঘুমিয়ে পড়ছি। ঘুমিয়ে পড়লেও একটু মানে ঘুমের একটু ছিল, আমার সম্পূর্ণ রেশ লাগে নাই। ও বাইরে গেছে, গেটটা একটু শব্দ করে টুন করে, আবার মিশে যখন তখন একটু টুন করে শব্দ করে, তখন আমি জাগনা হই। আমি তখন নলেজে রাখি এবং চুপ করে শুয়ে থাকি। তো গেছে, যাওয়ার পর আমি কিছুক্ষণ পরে গেছি, যাই টয়লেটে ওরা দুজন একই অবস্থা। টয়লেটে? জি। বয়স কত ছিল আপনার স্ত্রীর? 14 বছর। সি, কোনো ইভালুয়েট করবো না, জাস্ট স্টোরিটা শুনতে চাই। তারপর এই অবস্থা দেখা আমি এদিনকা একটু দূর থেকে বললাম, কি তুমি কি টয়লেটে? মানে আমি তো দেখছি টোটাল এটা আকাশে খোলা, কোনো ছাদ নাই, মানে চতুর্দিকে পাকা করা, এদিকে ছালা দেওয়া, মানে ছালা চট ছালা আছে না, সত্যি চট এরকম ছালা দেওয়া। যখন এটা মানে ডাকনা রাখছে ফাঁকা, কিন্তু অনেকটাই দেখা যায় ভিতরে। যাক, আপনি দেখছেন এটা, আপনি আপনার মতো করে বলছেন। হ্যাঁ। তো পরে আমি মানে না দেখার বান ধরে আমি এদিকে দাঁড়ায় বললাম যে কি প্রস্রাব টয়লেট হয়েছে? তখন চালু চালু করে বের হয়ে আসছে। কি ব্যাপার, বলার সাথে বের হয়ে আসলা? চলো হয়ে গেছে। আমিও তো করবো। কত তুমি পুরুষটা যাও? আচ্ছা না, এখানে করে এখন তো আর পুরুষ নারীদের কোনো সমস্যা নেই। এই কথা বলতেছি আর ঢুকতেছি, আমার হাতে ধরে লাগছে। আমি ছালা টান দিলাম, দেখি ও দাঁড়ানো। মানে আমি কথা হইলো যেটা হোক, আমি ওকে করবো, ফেস করাবো যে আমি জানি জিনিসটা, জানাই দিই এরকম। এটা জানার পরেও দেখেন মানুষ কতটুকু সেক্রিফাইস করলে। এক্স্যাক্টলি, আমি বলি আপনার বলা উচিত না, এটা আমিই বলবো। বিকজ এই ঘটনার পর আপনি বাড়ি গেছেন এবং বাড়ি থেকে আপনি আবার ফিরে এসছেন। আপনি পারফেক্ট টাইমে না আসলে আর আধা ঘন্টার মধ্যে যদি দেরি করে আসতেন, তাহলে আপনার বাচ্চাটাকে, আপনার তো বাচ্চা আসলে তখন এটা মানে আপনার ঔরসে না, কিন্তু লিগেলি যেটা মানুষ জানে, সেই বাচ্চাটাকে অ্যাবর্ট করে ফেলা হতো। বিষয়টা তো তাই, রাইট? এবং এই ঘটনার দ্বারা ওরা বুঝেছে, যেহেতু আপনি জিনিসটা জেনে গেছেন, সুতরাং ওদের মনের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে যেহেতু ছেলেটা জানে, সুতরাং ও আর ফিরবে না, বাড়ি থেকে আর ফিরবে না। এক্স্যাক্টলি। ওকে, তারপর কি হলো? এই অবস্থা কার মাথা ঠিক থাকবো বলেন? কারো মাথা ঠিক থাকাই উচিত না। তারপরেও আমি ওর বাবার কথা মনে করি শুধু। ওর বাবা হাতে হাত ধরে আমাকে বললো, এই 3 মেয়েটা দিছি, মেয়েটা একটু তারসিরা টাইপের, মাথা একটু বেশি ভালো কাজ করে না, তুমি একটু বুঝায় শোনা রাখবা তোমার মতো করে। তখন চিন্তা করলাম, একবার এরকম একটা নোংরামি করে এই নোংরামির ফসলও নিয়ে বেড়াইতেছে, এটা নিয়ে যদি আমি মানে নিতে পারি, তাহলে এরকম ঘটনার কারণ নিতে পারবো না। এরকম কিছু একটা হয়েছে। সেলফ জাজমেন্টটা না কোন অনেক মানে কি লাখে একটা মানুষের পাওয়া যায়। মানুষ কিরকম কিছু পারে আমি জানি না। এরপরে আরো কিছু যে হয়েছে, এগুলো তো আরো অসম্ভব কিছু। তুই এত কিছুর পরে কিভাবে তুই ফোনে কথা বলো আর একটা ছেলের সাথে? আমার বাড়িতে নিয়ে আসছি, কিন্তু এরপরে আপনি বাড়িতে নিয়ে এসে পরিচয় করে দিলেন। একটু ঘটনা আছে এখানে। জি। তো এই অবস্থা না, বাচ্চা হইলে পরে তো বাড়িতে নিছি। তো এই অবস্থা থাকতেছে, আমি আবার বাসা চেঞ্জ করলাম।
ওই এখান থেকে বাসা চেঞ্জ করলাম, বাসা নিয়ে গেলাম। এটা তো বাসা চেঞ্জ করার আগে কথা বললাম। বাসা চেঞ্জ করলাম, বাসা নিয়ে গেলাম। ওইখানে তো বাড়ি থেকে আইসা পরে এই ঘটনা, ওই বাসার থেকে আমার বাচ্চাটা হয়েছে। বাচ্চা হওয়ার পরে আমার শাশুড়ি বাসা থাকে। এদিকে আমার শ্বশুর মারা যাওয়াতে আমার শাশুড়ির বাসা ভাড়া হয়ে যাওয়া অনেক, এইগুলো দিকে আর যাইতে চাই না। এখানে অনেক ঝামেলা হয়েছে, এই টাকাগুলো আমি দিছি। দেখেন ভাই, অনেক টাকাগুলি বাইজা যায়। আর আমি এদিকে এত পরিশ্রম করছি, তখনকার সময়ে আপনার 1,000 2,000 টাকার উপরে অ্যাডভান্স দিত না কোনো ওয়ার্কারে। আমার 15,000 টাকা করে অ্যাডভান্স দিছে, 20,000 টাকা করে অ্যাডভান্স দিছে আমার মালিকে। আমার বাচ্চারা যখন সিজারে হয়েছে তখনকার আমি 20,000 টাকা অ্যাডভান্স নিছি, এবং আরো টাকা ছিল আমার কাছে, এগুলো খরচ হয়েছে টোটালে। হি ইজ আ গুড ম্যান। গুড ম্যান এই কারণে বলছি, উনি লাইনটা বলেছে আমার বাচ্চাটা যখন এখানে, উনি সচেতন ছিলেন না। এবং ওনার মুখ থেকে আমি কিন্তু বছরের পর বছর মানুষের গল্প প্রচার করি, এবং আমি জানি যে কে কোথায় মিথ্যা বলছে, কে কোথায় সত্য বলছে। এবং উনি যখন বললো যে আমার বাচ্চাটা, উনি খুব ইজিলি এখানে বলে ফেলতে বলতো ওর বাচ্চাটা, কিন্তু ওটাও বলেনি। উনি বাই হার্ট ফিল করেছে। এবং আজকের এই গল্পটার অন্য জায়গাতে, প্রিয় শ্রোতা, আমি একদম শেষ দিকে এসে আপনার কথাটা বলবো, আপনাদের গা শিউরে উঠবে। আমি বহুবার গা শিউরে উঠেছে আমার। আমি যাই একটু সামনের দিকে যাই, আমাদের হাতে সময় খুব অল্প আছে। হ্যাঁ, তখন বাচ্চাটা হইলো আমার এখানে, সিজারে হইলো। সিজারে হওয়াতে আমার এখানে প্রচুর টাকা গেছে। বাচ্চাটা একটু হওয়াতে ওদের একটু সমস্যার কারণে আমার এতগুলি টাকা গেছে। যাই হোক, দুইবার সিজারের টাকা গেছে। একবার হয়েছে, যখন হয়েছে তখন তো সিজার করা হয়েছে, তখন এরপরে আবার ওরা উত্তেজিত হয়েছে, লড়াচড়া করছে, অনিয়মে চলছে, শিলিগুলো আবার পচে গেছে। এগুলো আবার আপনার নতুন করে আবার সিলি করতে হয়েছে। এটা দ্বিতীয়বার সিজারের টাকা। ঠিক আছে, আমি বুঝতে পারছি যে প্রচুর অর্থ আপনি ব্যয় করেছেন ওদের ফ্যামিলির পিছনে, আপনার ওয়াইফের পিছনে। হ্যাঁ, এই অবস্থা। আমি কিছু কোশ্চেন করি আপনাকে। আপনি বাচ্চাকে সহ আপনার বাসায় নিয়ে আসলেন, গ্রামের বাড়িতে নিয়ে আসলেন, আপনাকে ওইখানে ভয়াবহ অবস্থা ফেস করতে হয়নি? গ্রামের বাড়িতে হ্যাঁ, অনেক ভয়াবহ অবস্থা। মেনে নিয়েছে আপনার বাপ মা শেষ পর্যন্ত? বাপ মা তো মেনে নিয়েছে, এখানে বিশেষ কিছু মুহূর্তের কারণে মেনে নিয়েছে। কিরকম? এইখানে আর একটু আমার রয়ে গেছে, এটা আমি ক্লোজ করতেছি। এখানে যখন আমার বাচ্চাটা 1-1.5 মাস 2 মাস বয়স হয়েছে, তখন আমি নিয়মিত অফিস করে আমি বাড়িতে যাই, বাসায় যাই। তখন আমি বাচ্চার জন্য প্রতিদিন ফলমূল যাই পারি, অল্প অল্প কিছু নেই, যেটা প্রতিদিন আমি নিতে পারি। একদিনে নিলে আজকে 1 কেজি নিয়ে সবাই খাইবো, পরের দিন আর নিতে পারবো না, যার জন্য কম কম নেই। এই বাচ্চাটাকে টিপে খাওয়াই, যেমন আঙ্গুর আছে, আপেল আছে, যেভাবে রস করে খাওয়ানো যায় আর কি। বাচ্চাটা ভাই এত সুন্দর হয়েছে। আমি ওর কাছে যেদিন আমি ওর সাথে থাকলাম প্রথম, ওকে বললাম, তুমি আমাকে ছেলে দাও মেয়ে দাও যাই দাও, আমাকে সুন্দর একটা বাচ্চা, সুস্থ একটা বাচ্চা উপহার দিবা। তোমার কাছে আমার এটাই চাওয়া। আর তুমি আর বিনিময়ে কি চাইবা, তুমি আমার কাছে চাইতে পারো, যখন চাইতে তোমার ইচ্ছা। যখন এই দিন বাচ্চাটা হইলো, বাচ্চাটা দেখে আমি এত টাকা খরচ গেছে আর এত পরিশ্রম করছি। আমি সারা রাত ওইখানে থাকি, সারা দিন ডিউটি করি। আমি এত এনার্জি আপনার শরীরের মধ্যে, মানে মন সারা দিন ডিউটি করি, পরিশ্রমের কাজ। এটা আপনি না দেখলে বিশ্বাস করবেন না কত পরিশ্রমের কাজ আমি করছি। আর সারা রাত আমি এখানে ডিউটি দিছি, ঘুমাই না। যে 4-5 দিন ছিল, 4 দিন ছিল হাসপাতালে, 4 দিন আমি টোটাল ঘুমাইনি। হয়তো ফজর নামাজ পড়ছি হাসপাতালে, একটা জায়গা আছে নামাজ পড়ার, এখানে একটু শুয়ে রয়েছি, জাস্ট পরে যায় ডিউটি করছি 8টা বাজে। তো এই অবস্থা যখন এখানে এইভাবে বাচ্চাটা আমি নিয়মিত ভাবে খাওয়া দাওয়া করতেছি, ও অন্য ছেলের সাথে কথা বলতেছে নিয়মিত। আইসা আমি ওরে বাসায় পাই না, বাচ্চা কাঁদতেছে, ওর মার বাসায় থাকে। এগুলো নিয়ে মোটামুটি কথাবার্তা হয়, ওকে শাসন করি, শাসন মানে না। আপনার যদি একটা ভুল হয়, আপনার যদি আপনজন সে শাসন করে, সেটা আপনার নীরবতা পালন করা উচিত নিশ্চয়ই, আপনার জ্ঞান নেওয়া উচিত নিশ্চয়ই যে এটা আমি যেটা বুঝতে পারছি যে আপনি বিভিন্ন রকমের ফ্লস গুলো তখন খুঁজে পাচ্ছেন। খুব কাছাকাছি মিশতে গেলে যে মানুষটা যেটা হয় যে ওর যে ফল্ট গুলো, যেগুলো সংসার করার জন্য আপনার কাছ থেকে মনে হচ্ছে যে না এটা এইভাবে সংসার করা সম্ভব না, ওকে কিওর হতে হবে, সেইটা আপনি তখন বিভিন্ন রকমের ফল্ট গুলো খুঁজে পাচ্ছিলেন। বাট আমি চুম্বক জায়গাগুলোতে একটু আসতে চাই, যদি ইম্পর্টেন্ট কিছু থাকে তাহলে আপনি এই জায়গাটা ক্লোজ করে আপনি আমার ওই প্রশ্নটার উত্তর দেন যে আপনি বাসায় কিভাবে ম্যানেজ করেছেন। পরে মনে করেন এখানে এই অবস্থা করে, আচ্ছা যাই হোক, অনেক ঝামেলা গেছে। ঝামেলার পরে আমি দেখতেছি না ওকে এখানে রাখা যাবে না। আচ্ছা, ওকে অনেক চেষ্টা করছি বাড়িতে নেওয়া যাওয়ার জন্য, ও বাড়িতে যাবো না, ঢাকা থাকবো। ওর সম্পূর্ণভাবে এক চ্যালেঞ্জ, আমি ঢাকা থাকবো, তুমি রাখতে পারলে রাখবো, নাই তো নাই। তখনও কি জাফরের সঙ্গে ওর সম্পর্ক আছে? জাফরের সাথে ও কথা বলে, পরে আর ফেস হইতে দেখি নাই। আচ্ছা, কিন্তু কোন ছেলের সাথে কথা বলে, এখন কার সাথে কথা বলে এটা আমি জানি না। এর মধ্যে আবার কিছু দুর্ঘটনা ঘটছে, আমার আসা যাওয়াতে রাস্তা আমার আটকাইছে, আমার মারার চেষ্টা করছে, মারামারি হয়েছে, কিন্তু আমার সাথে পারে নাই। এটা মানে পোলাপান অল্প ছিল এবং ছোট ছিল, ওরা আমার সাথে পারে নাই। আমি মাইরটা কম খাইছি, মাইর এত বেশি খাই নাই, যেটা কোনো সমস্যা হয় না। জাফরের কথা বলছেন? হ্যাঁ, ওদের গ্রুপ আর কি, ওরা আমার আটকাইছিল, অনেক ঝামেলা হয়েছে এদিকে আর কিছু রাত্রে আসা যাওয়ার ভিতরে। আচ্ছা, গল্পটা যেহেতু ছোট করতে চাইছেন, আমি একটু ভালো ক্লোজ যেগুলো এগুলো দিয়ে যাচ্ছি। তো এখানে করলাম কি, আমি চেষ্টা করছি ওকে বাড়িতে নেওয়ার জন্য। ও যাবে না, ও এখানে থাকবে। ও
ও এইখানে থাকবে এবং ভালোভাবে থাকবে, ভালো পরিবেশে থাকবে, আমি ওইখানে ওরা রাখবো না এবং ভালো পরিবেশে রাখবো না, ওকে আমি খরচাপাতি দেওয়া বন্ধ করলাম। এর আগে কিন্তু ওরা ওদের বাসার ভাড়া, ওর বাবা মারা যাওয়ার পরে যে বাসা ভাড়া জমছিল ওগুলো সব দিছি, এখন টোটাল বন্ধ করে দিলাম খরচ। এখন ও আমার সাথে আরো বেশি করতেছে। এর আগে কিন্তু অনেক কিছু আমি বাদ দিছি, ওর কাপড় চোপড় কিন্তু আমি ধুয়ে দিছি। ও কিন্তু নোংরা একটু টাইপের, বুঝতে পেরেছি। হইতে পারে অনেক, কিন্তু একটু নোংরা টাইপের। কোমল থেকে কঠিন হয়েছেন, হ্যাঁ। আচ্ছা, আমি করলাম কি, পরে প্ল্যান করলাম ওকে কিছু দিব না, কিছু দিই না। ও আরো বেশি প্রখর হয়ে গেল, ও আমার দিকে আরো বেশি মানে উল্টা হয়ে গেল, যে না এখানে রাখতে হবো, আমাকে সব দিতে হবো, আমার ফ্যাক্টরিতে চলে যা, ওইখানে যায় আমার দেখা যায় কি পরিবেশ নষ্ট করে। তো এই পর্যায়ে করলাম কি, একদিন বাসায় আসলাম, বাসায় আসা আমি বললাম দেখো তুমি যদি এখানে থাকো আমি রাখতে পারবো না, আমার এত কামাই নাই, কারণ আমার মা বাবাকেও দিতে হবে, তোমাকেও দিতে হবে, বাসা ভাড়া প্লাস সন্তান মানুষ করতে হবে, এত এবিলিটি আমার নাই, এত কামাই নেই আমার। যেটা আমার কামাই আছে বাড়িতে থাকলে তুমি খাইতে পারবো, মাও খাইতে পারবো, এবং আমার কিছু আয় থাকবো সন্তান মানুষ করার জন্য। তো করলাম কি, ওকে আমি বললাম যে চলো বাড়িতে চলে যাই, ও যাবে না। আমি করলাম কি, শিশু বাচ্চাটাকে সকালবেলা নিয়ে বের হইলাম 9টার দিকে, আমি বাচ্চা নিয়ে চলে গেলাম, ভাবলাম বাচ্চার সাথে তো আসবো। বাচ্চাটাকে নিয়ে আমার অফিসে নিয়ে রাখলাম দিনের 11টা পর্যন্ত। 8টা বাজে নিয়ে আসছি, 8:30 বাজে 2-2.5 ঘন্টা 3 ঘন্টার মতো রাখছি আমার অফিসে। দেখি যে আসে না, তো আমি আর রাগ করে আর বাসায় ফিরি নাই, বাচ্চা নিয়ে চলে গেলাম বাড়িতে। মানে আপনার গ্রামের বাড়ি? হ্যাঁ, বাচ্চা দেখি এর আগে তো জেনে গেছে যে আপনি বিয়ে করেছেন, এখানে বাচ্চা না, হয়েছে? এখনো তো জানে, এখানে আরো ঝামেলা হয়েছে। ঝামেলাটা হওয়াতেই যখন মানে নিছে আর কি, এটা হয়েছে কি, আমি যখন নিয়ে যাই তখন আপনার শৌখিন সার্ভিস ছিল আসি, এটা সর্বোচ্চ ভালো এবং দামি গাড়ি, এটা ভিআইপি যারা তারা যাইতো আর কি। তো ভিআইপি পার্সন লোক সবাই উঠছে, আমি বাচ্চাটাকে নিয়ে উঠছি। বাচ্চাও তো আমার ভিআইপি পার্সন, বাচ্চার জামা কাপড় আচার সব দিকে ভিআইপি, আমি শুধু একটু নর্মাল। তখন আমার যে পরিবেশটা একটু নর্মালি, তখন এই গাড়িতে যখন নিয়ে যাচ্ছি, বাচ্চা আমার প্রতি প্রবল মানে দুর্বল। এত ছোট বাচ্চা, 5-5 দিনের বাচ্চা আমার দিকে তাকায় থাকে, আমার কুলে থাকে শান্ত, খুব নর্মালি ইজি। যখন নিয়ে গেছি, আপনি সকাল 7টা-8টার দিকে নিয়ে আসছি, কিন্তু সকালে দুধ খাইছে না খাইছে জানে না, এই সারাদিন না খাওয়া। যখন নিয়ে যেতেছি তখন 11টা বাজে, গাড়িতে তখন মনে হয় 12:30 বা 1টা বাজে, 5টা বাজে আমি জানামছি গাড়িতে। আপনি বনানী কাগুলি পার হয়েছে, তখনই কান্না শুরু, বাচ্চা আর থামানো যায় না। এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে গাড়িতে, বাচ্চার কান্না, কোনো একটা মানুষ সিটে আর বইসা থাকা নাই, কেউ উপর কেউ পিছন দিকে, কেউ ওই সাইড হলে ওই সাইড দিক থেকে দেখতেছে কি ব্যাপার, বাচ্চা করতে আছেন। তখন আপনার র্যাব নামাইছে। এক্স্যাক্টলি, আমি নিজেও চিন্তা করছিলাম যে আপনি তো ধরা খাবেন, কারণ বাচ্চার মা তো সাথে নাই, রাইট? তখন তো র্যাবের চল, ওই সব ভদ্রলোকেরা বলতেছে বাচ্চা চুরি করে আনছে। বাচ্চার মা আগে জিজ্ঞেসে ভালো করে, বাচ্চার মা কোথায়? আমি বললাম যে এরকম রাগারাগি হয়েছে, নিয়ে চলে আসছি বাচ্চাকে। তো বাচ্চার মা কোথায়? বাচ্চার মাকে আনছি না, বাচ্চা তুমি চুরি করে আনছো, অনেকেই বলতেছে এরকম। তো আমার সিরিয়ালে সোজা সিটে 2 সিটে বসছে, আমি বাচ্চাকে নিয়ে 2 সিট নিয়েছি আমি বাচ্চা ওই সিটে আর কাউকে বসে নাই। তো ওই সিটে হিন্দু একজন ভদ্রমহিলা বসছিল, ভদ্রমহিলা চাইতেছে বাচ্চাটাকে। ওই ভদ্রমহিলার স্বামী তপন নাম, ওনার বাড়ি মামা সিং, উনি বলতেছে বাচ্চাটাকে দাও, আমার বাচ্চাও আছে, তোমার দিদি ওকে দুধ খাওয়াক। পরে ওই নিয়ে ওকে দুধ খাওয়াইলো, বাচ্চা শান্ত হয়েছে। তখন এদিকে সব আলোচনা চলতেছে, সবাই আইসা সবার হাতে মোবাইল আছে, মোবাইলে ছবি তুলতেছে, ছবি তুলে এইগুলা মানে নেটে ছাড়তেছে। তখন কিন্তু নেট খুব কম চলে, ভিআইপিদের হাতে চলে হয়তো, এটা মানে প্রচার করার জন্য, সংবাদে দেওয়ার জন্য এরকম ভাবে প্রচার করতেছে যে এরকম চুরি করে একটা এত সুন্দর বাচ্চা আনছে, এত সুন্দর বাচ্চা, এত গুড নিউজ, এত সুন্দর, মানে সবাই দেখা মানে অবাক। এই বাচ্চা দেখা আমি কিছুতেই বুঝে থাকতে পারি না, এই বাচ্চা দেখে আমি বাচ্চাকে নিয়ে আসলাম। তখন এখানে অনেক ঝামেলা হয়েছে। আপনার তপন ভাই যায় ওইখানে মামাসি হোটেলে, পরে হোটেলে 8টা এখানে রাখছে, রাখা ওদেরকে ফোন করে ওদেরকে নিয়ে গেছে যে আপনারা না আসলে বাচ্চা আমরা রেখে দেবো, বাচ্চা ওকেও দেবো না, আপনাদের দেবো না। পরে আবার ওরা গেছে, পরে ওরা যখন গেছে, আমার ওয়াইফ গেছে, আমার শাশুড়ি গেছে, 2 জন এখানে আসছে। তখন এখানে এই ঝামেলা হয়েছে, তখন আমাদের গার্জিয়ান যারা আছে তাদেরকে খবর দেওয়া হয়েছে, মামা সিং আমাদের অনেক আত্মীয় আছে তাদেরকে খবর দেওয়া হয়েছে। ওদেরকে ছাড়াই আমরা কিন্তু বাচ্চা নিতে পারতাম, যখন আমার গার্জিয়ানরা আসছে, মামা সিং এর গার্জিয়ান, আমার খালামণিরা যখন আসছে, মামা সিং শহরে 2 জন খালামণি আছে, ওরা আসছে। তো পরে আর দেয় নাই, ওরা বলছে মিশ করে দিই, এত ছোট একটা বাচ্চা 1 লাখ রাখতে পারবে না, মরে যাবো বাচ্চা। তো এখানে অনেক গ্যাদারিং হয়েছে, টাকা হাজিয়ে আমারে নগদ টাকা 3 লাখ টাকা হাজিয়ে আমাকে একবারে হ্যান্ড ক্যাশ, রিফাত হোটেলের মালিকে বাচ্চা নেওয়ার জন্য, ওর বাচ্চা নাই, আমাকে 3 লাখ টাকা হাজিয়ে। আমি এইগুলো ফালতু বাদ দেন, এই বাচ্চার কি কাহিনী জানেন? এই বাচ্চার কি কাহিনী জানেন না? তারপরে বাচ্চাকে আমি নিয়ে আসছি, কেন নিয়ে আসছি শুধু এই কথাই বারবার বলছি আমি। এই কাহিনী শেষ হবে না আমি যতদূর জানি, কারণ এই কাহিনী যে জায়গাটায় যাবে বা যাওয়া উচিত সেটা আমরা প্রচার করতে দিতে চাচ্ছি না, এখানে এসে একটু ক্ষান্ত দিচ্ছি। আমরা আরেকটা এপিসোড করতে চাই, সেটা অন্যরকম একটা এপিসোড হবে হয়তো বা কোনো একদিন। তবে কিছু কোশ্চেন দিয়ে আমি আজকের এই অনুষ্ঠানটা শেষ করব। নাম্বার 1, সেটা হচ্ছে যে আপনার এই বাচ্চার বয়স হচ্ছে 12 বছর। জি।
এবং আপনি যে আজকে গল্পটা বললেন এটা আপনার বাচ্চা জানে না, জি এই রেডিওর মাধ্যমেই প্রথম জানবে, যদি সে রেডিওটা শুনে থাকে। আমরাও চাই না সে জানুক এই মুহূর্তে। ওই যে ঘটনাটা যেটা আপনি বাড়িতে নিয়ে গেলেন বাচ্চাটা, এবং তারপরে আপনাকে অনেক যুদ্ধ পার করতে হয়েছে আপনার বাড়িতে জি। মানানোর জন্য। আপনার প্রথম স্ত্রীর সঙ্গে আপনার ডিভোর্স হয়েছে কোন সময়টাতে? ডিভোর্স হয় না এখনো। এখনো ডিভোর্স হয়নি? না। আপনার স্ত্রী কি আরেকটা বিয়ে করেছে? হ্যাঁ বিয়ে করছে। আমি জানি না ডিভোর্স হয়েছে কিনা, আমার এখানে কোনো পেপারস আসে নাই। উনি চলে গেছে আপনার এখান থেকে কতদিন, মানে সংসার করেছেন কতদিন সুস্থ আমার হবে? বাড়িতে যখন এদিন নিয়ে যাইলাম, ওই অ্যাক্সিডেন্ট যেদিন হইলো আর কি, বাচ্চাকে নিয়ে গেলাম, তখন যেভাবে হোক নিয়ে গেলাম। 15 দিন ছিল আমার বাড়িতে। আচ্ছা, 5 মাস 23 দিনের বয়স বাচ্চারা থুয়ে চলে আসছে। এই চলে আসাই শেষ চলে আসা? চলে আসে, শেষ চলে আসে। এরপরে আসে যায়নি কখনো? না। নিজের বাচ্চার খোঁজ আর কখনো নেয়নি? আমি আপনার স্ত্রীকে মোটেও দোষী করব না, আমি আপনার স্ত্রীর দিকে আঙ্গুলও তুলব না, আমি বরং আপনাকে দেখতে চাই আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে। আপনি আর বিয়ে করেননি? আমি বিয়ে করছি 7 বছর, 6 বছর পর, 7 বছরের মাথায় বিয়ে করছি। আচ্ছা, আপনার স্ত্রী কি আপনার এই সন্তানের বিষয়ে সবকিছু জানেন? আজকে যেটুক বলছি এটুক সবটুকু জানে না। ওই বাচ্চাটা আমার এটাই জানে। আমি এইভাবেই ওকে স্বীকৃতি দিছি। আর আমার জীবনের সবচেয়ে বড় চিন্তা, আমার জীবনে উপার্জন করে আমি ভালো স্বচ্ছন্দ চলতে চাই না, আমি স্বাভাবিক চলতে চাই। আমার জীবনের চিন্তা একটা, এরকম ধরনের বাচ্চা আরো পাইলে আমি আরো নিব। ওদেরকে আমি ভালো ডক্টরেট ডিগ্রি বা ইঞ্জিনিয়ার বা ভালো ডাক্তার বা কোনো প্লেনে